আজকের ক্লাসে তাহলে আমাদের হবে মাইকেল মধুসূদন দত্তের লেখা একেই কি বলে সভ্যতা, যে প্রহসনধর্মী নাটকটা রয়েছে তার দ্বিতীয়তম ক্লাস। ওকে, তাহলে প্রথম ক্লাসে আমরা কত দূর অবধি পড়েছিলাম বলো? স্যার ওই মানে কালী জায়গাটা পর্যন্ত। প্রথম ক্লাসে আমরা পড়েছিলাম মদ খাওয়ার ইচ্ছে হয়েছে কার? কালীনাথের, তাই না? তাহলে মদ খাওয়ার ইচ্ছে হয়েছে কালীনাথের। তাহলে কালীনাথ রীতিমতো জিজ্ঞেস করেছে কাকে? তার প্রিয় বন্ধু নবকে বা নবকুমারকে। হবে ভাই, আছে, গলাটা শুকিয়ে যাচ্ছে আর কি। তখন নব কি বলেছে? নব কি বলেছিল? বলছে হ্যাঁ আছে, দেখছি। হ্যাঁ, তো তাহলে ব্র্যান্ডিটা নিয়ে আসার কাজ কে করছিল? কাকে আনতে বলা হয়েছিল? এইটা আমাদের একটা প্রথম অঙ্কের প্রথম গর্ভাঙ্কের নতুন আমার একটা কোশ্চেন ছিল। বলো। স্যার আপনি যে ইয়াটা দিয়েছিলেন ওই প্রাথমিক তথ্য থেকে যে 1859 খ্রিস্টাব্দে ফার্স্ট এই নাটকটি অভিনীত হওয়ার কথা ছিল বেলগাছিয়া নাট্যশালায়, কিন্তু হয়েছিল 1865 খ্রিস্টাব্দে শোভাবাজার থিয়েট্রিক্যাল সোসাইটিতে। কিন্তু আমাদের কলেজে লেখা আছে যে কলকাতার পাথুরিয়া ঘাটায় এক শখের দল কর্তৃক এই একেই কি বলে সভ্যতাটি মানে এই প্রদর্শনটি অভিনীত হয়েছিল। পাগল নাকি? পাথুরিয়া ঘাটাতে ওই নাটক ওইটা হয়ইনি। স্যার আমি কিছু বলি না, তো বলি স্যারকে জিজ্ঞাসা করবো তাহলে। ওটা ভুল। পদ্মাবতী নাটকটা পাথুরিয়া ঘাটাতে হয়েছিল আর কি, ঠিক আছে? বুঝতে পেরেছ? 1865 খ্রিস্টাব্দে 14ই নভেম্বর বউবাজারে পাথুরিয়া ঘাটার বাড়িতে পদ্মাবতী নাটকটা প্রথম অভিনয় হয়েছিল, ঠিক আছে? এই কথাটা মনে রাখবে। কিন্তু এই পদ্মাবতী যে নাটকটা, এটাও কিন্তু বেলগাছিয়া নাট্যশালার জন্যই লিখিত হয়েছিল, কিন্তু অভিনীত হয়েছিল ওই 1865 খ্রিস্টাব্দে, কিন্তু পাথুরিয়া ঘাটাতে, ঠিক আছে? তো যেটা বলেছেন উনি, হয়তো কোনো কিছু মিস্টেক হয়েছে ওনার, তবে ওটা ভুল, ঠিক আছে? হ্যাঁ স্যার। ক্লিয়ার হয়েছে এই বিষয়টা? হ্যাঁ স্যার। ওকে, তো তাহলে কি বলছিলাম যে আমাদের বোদে তাহলে এনে দিল মদ, তাই না? বোদে মদ এনে দিয়েছিল। ওকে, হ্যাঁ স্যার। এরপরে বোদে যখন মদটা এনে দিল, তখন আমাদের কালীনাথের হৃদয়ের ভিতরে পদ্মফুল ফুটে গেছে আর কি। নবকুমার বলছে নে নে নে, তাড়াতাড়ি নে, তাড়াতাড়ি নে। এবং নবকুমার এটাও বলেছিল যে এখন আর সে রাবণও নাই, সে সোনার লঙ্কাও নেই। কারণ আগে যে স্বাধীনতাটা পেত, রাবণের স্বাধীন রাজ্য হচ্ছে সোনার লঙ্কা, ঠিক না? রাবণ যেমন তার সোনার লঙ্কাতে নিজের আধিপত্য কায়েম করতে পেরেছিল, ঠিক সেরকম যেহেতু নবকুমারের পিতা বাইরে ছিল, সেহেতু তার যে স্বাধীনতা পরায়ণ যে মনোভাব, সেটা কিন্তু চারিদিকে ছড়িয়ে পড়েছিল। সে যখন ইচ্ছা যেটা করতে পারত, সেটাই হচ্ছে তার সোনার লঙ্কা এবং রাবণের জায়গা। অর্থাৎ নিজেকে সে রাবণ বলে কল্পনা করছে এবং নিজের যে স্বাধীনতার জায়গাটা, সেটাই হচ্ছে সে সোনার লঙ্কা। নিজের পুরো এলাকাটা হচ্ছে সোনার লঙ্কা, ঠিক না? আমরা দেখবে যেখানে স্বাধীনভাবে ঘোরাফেরা করতে পারি, সেটাই আমাদের কাছে যেন সোনা হয়ে যায়, মনে হয় এটাই আসল লাইফ, ঠিক না? কিন্তু সেটা অ্যাকচুয়ালি আসল লাইফ নয়, সেটা হচ্ছে তোমাকে গাড়ায় ঢোকানোর জন্য অন্যতম একটা ঈশ্বরের পরিকল্পনা আর কি, ঠিক না? তো তো সেই একটা ব্যাপার। তো এখন ঘটনাটা হলো, তারপরে যখন এটা বলল, তখন আমাদের কালীনাথ বলছে আরে থাক না, বলছে ওই না হলো তো কি হলো, সোনার লঙ্কা না থাকলে তো কি হলো, এখন হাতে কি আছে? হাতে কি আছে? মদ আছে। মদ আছে বা বোতলটা আছে, সেই বোতলের প্রদর্শন করছে তখন, তারপরে হা হা করে হাসছে, ঠিক না? তো তাহলে এইরকম একটা ঘরে যদি ব্যাপার স্যাপার হয়, তুমি একটা ঘরে বন্ধুকে ডেকে নিয়ে এসে এবার বন্ধুটা হঠাৎ করে পকেট থেকে কিছু একটা হয়তো তিরঙ্গা বার করে নিয়ে যায়, আর পাশটাতে তোমার বাবা দাঁড়িয়ে আছে, তুমি কি বলে এই ঢুকে ঢুকে কি করছিস, কি করছিস, হবে হবে, এরকমই হয় না বিষয়টা, ঠিক না? হ্যাঁ। তো সেরকম একটা পরিবেশ তৈরি হয়ে যায়, আবার বোতল দেখিয়ে নিয়ে নাচানাচি শুরু করে দিয়েছে আর কি, মদ পেয়েছে না তার গলায় এখন
শুকিয়ে গেছে, সেটা খেলে ঠিক হবে আর কি। তো নব সেই জন্য বলছে, আরে 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 করো কি আবার, হ্যাঁ কি কি করছোটা কি? তখন কালীনাথ বলছে, এত দূর অব্দি হয়েছিল, এরপর থেকে শুরু হচ্ছে, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ আগের কোনো জায়গাতে কোনো ডাউট নেই তো কারো? হ্যাঁ স্যার। না স্যার। ওকে। না বলছে, স্যার। আরে 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 করো কি 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 করোটা কি আবার তুমি, হ্যাঁ? তখন কালীনাথ বলছে, আরে রসো ভাইয়া, বলছে একটু দাঁড়াও। কি আর করবো, বলছে আরো একটুখানি খেয়ে নি, মানে আর একটুখানি খেয়ে নি। এরপরে দেখো কি বলছে, দেখো কাকে বলছে, নবকে বলছে, এ আবার তাকে বোঝাবে। বলছে রোসো দাঁড়াও না একটু, বলছে একটুখানি খেয়ে নি দাঁড়াও। বলছে দেখো, যে গুড জেনারেল হয় সে কি সুযোগ পেলে তার গেরিশনে প্রভিজন জমাতে কসুর করে? তারপর হা 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 হা, আবার পুনর্মদ্যপান, আবার মদ্যপান করতে শুরু করে। তো তাহলে এখানে বিষয়টা বলি যে গুড, GDD, গুড মানে কি? ভালো। 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 আর গুড জেনারেল মানে হচ্ছে, গুড জেনারেল মানে হচ্ছে ভালো সেনাপতি, ঠিক আছে? যে গুড জেনারেল হয় সে কি সুযোগ পেলে গেরিশনে, গেরিশন মানে হচ্ছে এখানে দুর্গ, ওকে, গেরিশন মানে হচ্ছে দুর্গ, সেনারা কোথায় থাকে? দুর্গে থাকে, তাই না? হ্যাঁ কি না? যেখানে সেনানিবাস স্যার। সেটা দুর্গ, তাহলে গেরিশন মানে হচ্ছে ওটা। আর প্রভিজন মানে হচ্ছে রসদ, মানে খাদ্য সামগ্রী, ঠিক আছে? জমাতে মানে কি? সংগ্রহ। কসুর মানে কি? ছাড়ে না, তাই না? করে। তাহলে আলটিমেটলি এর বাইরের অর্থটা কি হলো? বাইরের অর্থটা হলো, কালীনাথ বলতে চাইছে, বলছে দাঁড়া আর একটু মদটা খেয়ে নি, তারপরে একটা উপমা দিয়ে তার নিজের বক্তব্যটাকে বোঝাতে চাইছে। বলছে একজন ভালো সেনানায়ক বা একজন ভালো সেনাপতি, সে যদি এইরকম কোনো সুযোগ পায়, ঠিক না, যেখানে সে বিভিন্ন খাবার পাচ্ছে, তো সেই খাবারগুলো সে কি করবে? সংগ্রহ করে রাখবে। কোথায়? তার নিজের দুর্গে। কেন? বিপদে তার নিজের সেনাবাহিনীকে সে যেন দিতে পারে, হ্যাঁ কি না? যুদ্ধ শুরু হয়ে গেলে সে কি আর সংগ্রহ করতে পারবে? বলো, পারবে? একজন, তুমি যদি সেনাপতি হও, তুমি যদি সেনাপতি হও, ঠিক না, তুমি একটা যুদ্ধকে লিড করবে, কালকে তোমার যুদ্ধ, এরপরে তুমি যতটা সুযোগ পাবে, তোমার হাতে যতটা ক্ষমতা থাকবে, তুমি কি করবে? ততটা ক্ষমতা অনুযায়ী তুমি তোমার মানে ওই 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 ক্ষমতা মানে কি বলবো, ওই ক্ষমতাটাই সুযোগ না, ওই সুযোগটা সৎ ব্যবহার করবে। সেই সময়টাতে তুমি কি করবে? বিভিন্ন ধরনের রসদ, বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী তুমি কি করবে? যেখানে সেনারা থাকবে, যে জায়গাটা, সেখানে তুমি সংগ্রহ করে রাখবে, যাতে করে সময়ে তুমি সেটাকে দিতে পারো তাদেরকে। সোজা হিসেব না? অসুবিধে যাতে না হয়। তাহলে মেন বিষয় হলো, এখানে যদি আলটিমেটলি বাইরের আমরা অর্থটা বুঝি, তাহলে আমরা এটা বলবো, একজন বুদ্ধিমান সেনাপতি বা একজন কি গুড জেনারেল, অর্থাৎ ভালো সেনাপতি, তার দুর্গে রসদ রসদ বা খাদ্য সামগ্রী, তাই না, সংগ্রহ করে রাখে, যাতে করে ভবিষ্যতে না প্রবলেম হয়, হ্যাঁ কি না? তো তাহলে এখানে এই যে গেরিশন কোথায়, খাদ্য এই 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 যে প্রভিজন, অর্থাৎ এই যে রসদ খাবারগুলো কোথায় সংগ্রহ করে রাখছে সেনাপতি? এই গেরিশনে, গেরিশনে মানে দুর্গতে। তাহলে এখানে মদটাকে খাচ্ছে কালীনাথ। কালীনাথ। তাহলে কালীনাথ কোথায় তার মদটা সংগ্রহ করে রাখবে? পেটে মনে হয়। পেটে। তাহলে গেরিশনটা এখানে গভীর অর্থে পেট, ঠিক আছে? আর প্রভিজন যে খাদ্য সামগ্রী সেটা হচ্ছে মদ। ব্যাপারটা বুঝতে পারছো? ব্যাপারটা বুঝতে পারলে কি হলো? আসলে এখানে হ্যাঁ স্যার। কিভাবে জিনিসটা দেখানো হয়েছে, বলছে একজন বুদ্ধিমান সেনাপতি তার দুর্গে রসদ সংগ্রহ সবসময় করে রাখে, এর সুযোগ যদি পায় সে কখনো সুযোগের হাতছাড়া করে না। কালিনা তো ঠিক সেই রকম, এখন সুযোগ পেয়েছে, ঠিক না, তার পাকস্থলিতে যথাসাধ্য সে মদ সংগ্রহ করে রাখতে চায়। কেন? কারণ সে খুব ভালো করে জানে একটু পরেই কার এন্ট্রি হবে, নবর নবর বাবার। তখন কি সে খেতে পারবে? বলো, পারবে? না। পারবে না। সেই কারণে সে হা হা করে বলছে, দাঁড়া, বলছে খেয়ে নি, বলছে রসো ভাই, বলছে আর একটুখানি পেটটাই ঢুকিয়ে নি। ব্যাপারটা বুঝলে? ক্লিয়ার হয়েছে বিষয়? সুযোগ নিয়েছে পেয়েছি। হ্যাঁ, হ্যাঁ এটা স্যার বুঝেছি। ওকে। হ্যাঁ স্যার বুঝেছি। তখন নব বলছে বোধের প্রতি, বোধে হচ্ছে ওই যে মদটা নিয়ে এসেছিল আর কি, বোতল আর গ্লাসটা নিয়ে যা, আর শিগগির গোটা কতক পান নিয়ে আয়। তাহলে এবারে কি খাওয়া হয়ে গেছে,
বলছে যা 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 বোতলটা নিয়ে যা, বলছে এখনই চলে আসবে, বলছে কর্তা। হজম করবে, হ্যাঁ, হজম করবে স্যার। না না না, হজমের কি আছে, বাবা হজম করবে আমাদের, তো মনে তাহলে করো। পানটা কেন না, করলো? ওইটাই তো বিষয়টা, এটাই তো ইয়ং বেঙ্গল, এটাই তো মানে নিউ জেনারেশন, এটাই তো উপস্থিত বুদ্ধি, ঠিক না? মনে করো এখনকার ছেলেমেয়েরা কি করে, হয়তো কিছু একটা খেলো, যেটা মুখ দিয়ে গন্ধ হয়তো বাবা মা পাবে, তখন দোকানে গিয়ে একটা বাবা এলাচ খেয়ে নেবে। বাবা এলাচটা খেলো কেন? পেট ভরানোর জন্য, হজম হওয়ার জন্য। না, সে যাতে গন্ধ করে না। এইটাই হচ্ছে বিষয়। বৌদেকে বলছে বোতলটা আর গ্লাসটা বলছে নিয়ে যা, আর শিগগির বলছে গোটা কোথাক পান নিয়ে আয়। ব্যাপারটা বুঝলে? তাহলে এখন পান খাবে যাতে করে ওর গন্ধটা না থাকে। এবার কথা বলতে হবে না? পরিচয় দিতে হবে। এরপরে যার সাথে কথা বলে উনি একজন ধার্মিক ব্যক্তি। উনি যেকোনো ছেলের সাথে তো উনার ছেলেকে ছেড়ে দিতে পারেন না। কারণ কালীনাথ কি করছে? ডিমান্ড করছে কাকে? নবকে, যে তোমাকে ভাই আমি আজকে যেমন করে হোক নিয়ে যাবো জ্ঞান তরঙ্গিনী সভায়। হ্যাঁ কি না? আগেই বলেছে আজ তো আমি হ্যাঁ তোমাকে যেতেই হবে। তো তাহলে এখন যদি সেই গন্ধটা ছাড়ে, তাহলে ওর বাবা কি ছাড়বে? কখনোই ছাড়বে না। বলছে যা যা, বলছে শিগগির গোটা কতক পান নিয়ে আর, বলছে তাহলে এগুলো খাওয়ার কি নিয়ে যা। দরকার ছিল? এগুলো কোনো আরে ওটাই তো বিষয়। কেন খাবে না? কেন খাবে না? এটা তো এটা কারণ তো ওর গলা শুকিয়ে হ্যাঁ, যাচ্ছিল। ওর গলা শুকিয়ে গেছিল। আর ওটা ওদের বৈশিষ্ট্য। ওটা ওদের বৈশিষ্ট্য। এখানে তো ব্যঙ্গ করছে না মাইকেল বাবু। আমরা যেরকম একজন চোর চুরি করে তারপর বেধড়ক মার খেয়েছে। এবার তুমি যদি বলো ধরো তাও কথার কথা, চুরি করছে। যে ও চুরি কেন করলো? না করলেই হতো। কিন্তু যে চোর সে তার বৈশিষ্ট্য কখনো হারাতে পারে? ও চুরি করে বলেই তো সে না, চোর, তবে না, ওটাই তো না। তার বৈশিষ্ট্য, তাই না? তাহলে এর বৈশিষ্ট্য কি? এর বৈশিষ্ট্য হচ্ছে নিজেকে সভ্য বলা, আর মদ্যপান করা হচ্ছে এদের ওই সভ্যতার একটা অংশ। এরা ভাবে মদ্যপান করা, মেয়েদের সাথে এইরকম বেভিচার করা, ঠিক আছে, তার উপর আবার কি না ওই জ্ঞান তরঙ্গিনী সভা নামক একটা সভ্য প্রতিষ্ঠান বলে একটা অসভ্য জায়গায় গিয়ে আনন্দ বিলাস করা, এটাই হচ্ছে ওদের সভ্যতার প্রতীক। ওরা এগুলোকেই সভ্য ভাবে। এইগুলোই হচ্ছে আধুনিকতা ওদের কাছে, ঠিক না? তো ওটা ওদের বৈশিষ্ট্য। তাহলে ওটা যদি ওদের বৈশিষ্ট্য হয়, তাহলে সেই বৈশিষ্ট্য কি ওরা হারাবে? কখনো হারাবে না। সুযোগ পেলে ঠিকই নিয়ে নেবে। তাহলে এখন ব্র্যান্ডি পেয়েছে, সেই সুযোগ কি হাতছাড়া করবে? কখনোই করবে না, ঠিক না? সেই হচ্ছে বিষয়। তো বলছে যা যা গোটা কতক পান নিয়ে আয়। এখন কালী বলছে, কালীনাথ বলছে এখন চল ভাই, বলছে এখন চলো ভাই, তোমাদের কর্তার সঙ্গে একবার দেখা করা যাক গে। আজ কিন্তু তোমাকে যেতেই হবে। আজ তোমাকে কোন শালা ছেড়ে যাবে? মানে ব্যাপারটা বুঝতে পারছো? এখানে বলছে এখন চলো ভাই, তোমাদের কর্তার সঙ্গে একবার দেখা করা যাক গে। এখানে বোধের প্রস্থান হয়ে গেছে কিন্তু। এখানে কার প্রস্থান? এই জায়গাটাতে বোধের প্রস্থান হয়ে বৈদ্যনাথের গেছে, প্রস্তাব। ঠিক না? বোধের প্রস্থান হয়ে গেছে। এখন কালীনাথ বলছে চলো চলো, বলছে যাওয়া যাক। বলছে তোমাদের কর্তার সঙ্গে একবার দেখা করা যাক। বলছে আজ কিন্তু যেমন করেই হোক আমি কর্তাকে মানিয়ে টানিয়ে নিয়ে হলেও আমি তোমাকে কিন্তু নিয়ে যাব। আজ তোমাকে কোন শালা মানে ছেড়ে যাবে? মানে আমি একা একা যাবো না, তোমাকেও কিন্তু সাথে করে যেতে হবে। এবারে দেখো নব, তোমার পায়ে পড়ি ভাই, একটু আস্তে আস্তে কথা কো। আছে না সামনে, দূরে থাকলেও আছে। বলছে আরে একটু আস্তে কথা বলো, কি সব তুমি বলছো? বলছে শুনতে পেলে বিপদ হয়ে যাবে, ঠিক না? তখন পান লইয়া বোধের পুনঃপ্রবেশ। এবারে বোধে কি করবে? ওকে পান আনতে পাঠানো হয়েছিল, তাহলে পান নিয়ে এসছে, ঠিক না? এখানে কালীনাথ বলছে দে দে দে, এদিকে দে। অ্যাকচুয়ালি খাবেটা কে? মদটা কে খেয়েছে, কালীনাথ না নবকুমার? কালীনাথ, কালীনাথ। কালীনাথ, তাহলে কে খুঁজছে পানটা? দেখো এখানে পান নিয়ে কালীনাথ। কালীনাথে দে দে দে, এদিকে দে বলে। তারপরে দেখো নেপথ্যে, নেপথ্যে মানে কি বলেছিলাম? পর্দার পর্দার আড়াল, পর্দার আড়াল। পর্দার আড়াল থেকে, পর্দার আড়াল থেকে চিৎকার আসছে ও বৈদ্যনাথ। তাহলে অ্যাকচুয়ালি কে ডাকতে পারে? কর্তা। কর্তা ডাকছে, ও বৈদ্যনাথ। এদিকে পানও চলে এসছে, এদিকে ডাকও পড়ে গেছে। তখন বলছে এই 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 যে কর্তা বাইরে আসছেন, মানে এই ডাকটা শুনতে পেয়েছে। এই বলছে এই যে কর্তা পারছে, নেও নেও আর একটা পান নাও। বলছে খেয়ে নে খেয়ে নে, ঠিক না? ওইখানে যখনই ডেকেছে তখন বোধের প্রস্থান, সে চলে গেছে। তখন নব যখন শুনতে পেয়েছে, বলছে এই যে কর্তা আসছেন, বলছে নেও আর একটা পান নাও, তাড়াতাড়ি খেয়ে ফেলো। তারপরে দেখো কালীনাথ বলছে আমি ভাই পান খেতে তো চাই নে, আমি পান করতে চাই। ব্যাপারটা বুঝতে পারছো? নেশার জ্বালা কি জ্বালা, হ্যাঁ স্যার। ঠিক আছে? ওদের স্বভাব কেমন দেখো তাহলে। দেখো এরা নিজেদেরকে সভ্য বলে, আর এদের আচরণটা কি সভ্যের মতো?
না স্যার। না। তাহলে এই জিনিসটাই দেখাতে চেয়েছে যে আগেকার সময় যারা ইয়ং বেঙ্গল, যারা নিজেদেরকে ইংরেজি শিক্ষায় শিক্ষিত বলতো, সভ্য বলতো, কিন্তু তাদের আচরণটা ভয়ঙ্করভাবে অসভ্যের মতো, ঠিক না? সেই জায়গাটাই দেখিয়েছেন আর কি, সেই সময়ের সামাজিক প্রেক্ষাপটে লেখা এই নাটকটা। ওকে, কালীনাথ বলছে বলছে ভাই আমি বলছে আমি আমি তো বলছে পান তো খেতে চাইনি, বলছে বলছে আমি পান করতে চাই। তারপরে বলছে সে যাই হোক, তবে চলো না কর্তার সঙ্গে সাক্ষাৎ করি গিয়ে। বলছে ঠিক আছে, বলছে চলো কর্তার সঙ্গে একটু সাক্ষাৎ করা যাক। তারপরে কর্তার সঙ্গে সাক্ষাৎ করা যাক, কে বলছে? কালীনাথ। বলছে ঠিক আছে চলো তাহলে কালীনাথ। কালীনাথ। তখন নব কালীনাথ। বলছে সহাস্য বদনে, মানে হেসে হেসে একটু, সহাস্য বদনে মানে কি, একটু হাসি মুখে আর কি, হ্যাঁ। সে একটু হাসি মুখে বলে, ওর কথা শুনে হাসছে, বলছে হ্যাঁ, বলছে তুমি কষ্ট করে যাবে, বলছে তোমাকে তো কষ্ট করে যাওয়ার কোনো দরকার নেই। তো নব এখানে দেখো একটু হেসে হেসে বলছে বলছে তোমার ভাই আর অত ক্লেশ স্বীকার করতে হবে না, ক্লেশ মানে হচ্ছে কষ্ট, বলছে তোমাকে আর অত কষ্ট করে যেতে হবে না। কেন? কারণ কর্তা তোমার গাড়ি দরজায় দেখলেই আপনি এখানে এসে উপস্থিত হবেন এখন। বলছে তোমাকে অত কষ্ট করে বলছে কর্তার কাছে যাওয়ার কোনো দরকার নেই। কর্তা বলছে ওই বাইরে যে গাড়ি দাঁড় করানো আছে না তোমার দরজার দরজার ওখানে, সেটা দেখতে পেলেই কর্তা আপনি চলে আসবে। কর্তা প্রচুর ধার্মিক পরায়ণ ব্যক্তি, যদি কোনো অতিথি হয় তো ভয়ঙ্করভাবে সেবা করবেন সেই মেন্টালিটি নিয়ে, আর না হয় এই মেন্টালিটি নিয়ে যে গাড়িটা কার বাড়ি থেকে এসেছে। বিভিন্ন ধরনের একটা থাকে না মনের ইচ্ছা যে অ্যাকচুয়ালি কে এলো না এলো, হ্যাঁ কি না? তো সেই জায়গাটা তখন নব এটা ভালো করে জানে। তো নব বলছে ভাই তোমাকে কষ্ট করে যাওয়ার কোনো দরকার নেই, অত কষ্ট স্বীকার করতে হবে না বলছে তোমাকে। কর্তা যদি দেখতে পায় গাড়িটা ঠিক চলে আসবে। তখন কালীনাথ বলছে বলো কি? তারপর বলছে আইসে তোমার চাকর বেটাকে ভাই আর একটু ব্র্যান্ডি দিতে বলো তো, আমার গলাটা আবার যেন শুকিয়ে উঠছে। তাহলে এক নাম্বারের মদঘুর, ঠিক না? এর আবার গলা শুকিয়ে যাচ্ছে, তাহলে এবারে গলা শুকিয়ে উঠছে কিসের জন্য? এর ভণ্ডামি ছাড়া এগুলো কি বলো? এগুলো ভণ্ডামি ছাড়া কিছু আছে? এদের নিজের মতলবে এসছে। একটা বন্ধু, ওর বন্ধুটা ভাই নিজের বাপের কাছ থেকে কি করে বাঁচবো, আর এইদিকে উঠে পড়ে লেগেছে কি করে ওকে ফাঁসাবো। এটাই হচ্ছে না পরিবেশটা। তোমার বন্ধুকে হ্যাঁ কল্পনা স্যার। করো না, তোমার বন্ধু যদি তোমার বাড়িতে এসে এই ধরনের উদ্ভট আচরণ করে, তাহলে তোমার কেমন লাগবে, ঠিক না? সে বলছে ভাই আমি বলতে চাইছি, বলছে তোমার চাকর বেটাকে ডাকো না, বলছে আর একটু বলছে গলাটা আবার শুকিয়ে যাচ্ছে, আর একটু ব্রেন্ডি দিতে বলে যাও। তখন নব বলছে কি সর্বনাশ, বলছে এ কি বলছে, এমনি দেখছি তোমার একটু যেন নেশা হয়েছে, আবার খাবে মানে বলছে একটু খেয়েই বলছে তোমার নেশা হয়ে গেছে, এমনি নেশা নেশা লাগছে, তুমি আবার খাবে, এগুলো কি ধরনের বিষয়? তারপরে আবার ওইদিকে কর্তা আসছে, এগুলো ঠিক না। তখন কালী বলছে আচ্ছা তবে থাকুক, ভালো। কর্তা এখানে এলে কি বলবো বলো দেখি। এরপর আসল জায়গাতে এসছে, এবার কর্তা আসবে, তাকে তো বলতে হবে কিছু একটা, হ্যাঁ কি না বলো? এবার কর্তা যদি মার্জিত হয়, কর্তা যদি মার্জিত হয়, তাহলে কর্তার সামনে এই ব্যক্তিটাকেও মার্জিত হতে হবে, ঠিক না? তবে তো গিয়ে কর্তার মনটা সন্তুষ্ট হবে। একজন ধার্মিক ব্যক্তিকে আর একজন ধার্মিক ব্যক্তিই সন্তুষ্ট করতে পারে। একজন অধার্মিক ব্যক্তি সন্তুষ্ট কি কখনো করতে পারে বলো? পারবে? না পারবে না। স্যার। তাহলে না একে যা স্যার। কিছু কথা বলতে হবে সব কিছু কিন্তু ভেবে চিন্তে কথা বলতে হবে, না হলে কিন্তু বিপদ আছে। ওকে। আর দেখবে যারা একটু ধার্মিক হয় তারা সিআইডির থেকে কম কিছু নয়, বিভিন্ন প্রশ্ন করে তারা কিন্তু, এই হচ্ছে বিষয়। তো তাহলে কোথায় ছিলাম? এইখানে বলছে তাহলে বলো তো, বলছে কি বলবো এবারে, বলো। তখন নব বলছে আর বলবে কি, একটা প্রণাম করে আপনার পরিচয় দিও। সে বলছে আর কি বলবে, বলছে প্রণাম করবে একবার, তারপরে নিজের পরিচয়টা দিও। এবারে নিজের পরিচয়, তার নিজের পরিচয়টা দেখো কি দিচ্ছে। তখন কালীনাথ বলছে কি পরিচয় দেব বলো দেখি, হ্যাঁ বলো দেখি। তাই বলছে কি পরিচয় দেবো আমি, তোমাদের কর্তাকে কি বলবো যে আমি বিয়ের এর মুখোটি সকৃত ভঙ্গ, সোনাগাছিতে আমার শত শ্বশুর, না না শ্বশুর নয়, শত শত শাশুড়ির আলয়, আর উইলসনের আখড়ায় নিত্য মহাপ্রসাদ পায়, হা হা হা। তাহলে বুঝতে পারছো কি ধরনের শব্দ থাকে বাংলায়, বল? দেখতে পেলে এখানে এই জায়গাটাতে দেখতে পাচ্ছ শব্দগুলো? হ্যাঁ স্যার পাচ্ছি। হ্যাঁ স্যার। এই জায়গাটাতে না একটু বিষয় আছে, এটা হচ্ছে তার নিজের পরিচয়, নিজের অরিজিনাল পরিচয়। এটা হচ্ছে তার নিজের অরিজিনাল পরিচয়। কি বললো পরিচয়টা, বলছে কি পরিচয় দেবো, এখানে কি বললো নব, কি বললো, বলছে আর কি বলবে তুমি কর্তা এলে, বলছে তুমি একটু প্রণাম করবে, ঠিক না? কারণ নিজেকে তো সুশীল দেখাতে হবে, তাই না? নম্র ভদ্র দেখাতে হবে, আর তাহলে প্রণাম করা একটা সংস্কৃতি আমাদের, নম্র ভদ্র, যে তুমি তার প্রাথমিক ধাপ, এটা প্রণাম করলে তার প্রাথমিক ধাপটা মানুষ বুঝতে পারে যে না মানুষটা ভালো।
আর কি, সংস্কৃতিটা বজায় রেখেছে এখনো। তো তাহলে সেটা সুশীল হওয়ার একটা জায়গা প্রণাম। তারপরে বলছে তুমি তোমার নিজের পরিচয়টা দিও। তখন কালীনাথ বলছে একটু ঠাট্টা করে, বলছে কি পরিচয় দেবো বলো দেখি তাই। হ্যাঁ, বলছে তোমার কর্তাকে কি বলবো যে আমি বিয়ের মুখটি সকৃত ভঙ্গ? এর মানেটা কি জানো? হুম, এর মানে না এর মানেটা হচ্ছে কি বলতো, যে বিয়ের মুখটি সকৃত ভঙ্গ। এই যে সকৃত ভঙ্গ, সকৃত ভঙ্গ মানে কি বলতো, বলতে পারবে? সকৃত ভঙ্গ মানে হচ্ছে, এটা হচ্ছে একটা সম্প্রদায়। কোন সম্প্রদায় বলতো? এটা হচ্ছে একটা সম্প্রদায়, আমাদের ব্রাহ্মণ সম্প্রদায়। ওকে, সকৃত ভঙ্গ মানে এক প্রকার কুলীন ব্রাহ্মণ। দেখো, একটা জাতির মধ্যেই বিভিন্ন ধরনের ভাগ থাকতে পারে, ঠিক আছে, থাকতে পারে তো, থাকে কি থাকে না, থাকে তো। হ্যাঁ স্যার থাকে। ওকে, তো এখন এই যে সকৃত ভঙ্গ, এই সকৃত ভঙ্গ যে শব্দটা, এটা এক ধরনের কুলীন ব্রাহ্মণদের উপর প্রযোজ্য হয়। এক ধরনের কুলীন ব্রাহ্মণদেরকে বলা হয় যারা স্বেচ্ছায় নিজের বংশ মর্যাদাকে ধ্বংস করে দেয়। ব্যাপারটা বুঝতে পারছো? মানে একজন কুলীন ব্রাহ্মণের যে কৌলীন্যতা থাকা প্রয়োজন, যে আচার আচরণ থাকার প্রয়োজন, যে সমাজের নিয়ম নীতি মেনে সুষ্ঠুভাবে ওদের যে বৈশিষ্ট্য ব্রাহ্মণের, সেই বৈশিষ্ট্যটাকে বহন করা উচিত, সেইগুলো না করে যদি অন্য পথে যায় যেগুলো সামাজিক মর্যাদা দেয় না, অর্থাৎ নিজেরা স্বেচ্ছায় যদি তাদের বংশ মর্যাদা, ব্রাহ্মণের যে বংশ মর্যাদা, সেটাকে ভেঙে ফেলে, তখন সেটাকে কি বলা হয়? সকৃত ভঙ্গ। স মানে সকৃত কি? ভঙ্গ। স মানে কি? স মানে নিজে নিজে, তাই না? সকৃত ভঙ্গ। ওকে, সকৃত ভঙ্গ মানে হচ্ছে যে সকল ব্রাহ্মণরা স্ব ইচ্ছায় নিজেদের কি করে, নিজেদের বংশ মর্যাদাকে বা নিজেদের কৌলীন্যতাকে ক্ষুণ্ণ করে ভঙ্গ করে দেয়, তাদেরকে কি বলা হচ্ছে? সকৃত ভঙ্গ। তাহলে এই সকৃত ভঙ্গটা হচ্ছে কে এখানে? কালীনাথ। কালীনাথ, তাই না? এরপরে কি বলছে? বিয়ারের মুখটি সকৃত ভঙ্গ, অর্থাৎ কি বলতো, ব্রাহ্মণরা বিয়ার খাওয়ার কি প্রযোজ্য? এটা কি ওদের এটাতে ওদের মানে নিয়ম নীতি? দেখো, এটা এটা তৈরফলা নয়, কিন্তু তৈরফলা হলে উপরে ডাঁড়িটা থাকতো, হ্যাঁ, মাত্রা থাকতো। এখানে কি মাত্রা আছে? আছে? এখানে বিয়ের মানে হচ্ছে বিয়ার। ওকে, ব্যাপারটা বুঝতে পারলে কি বললাম? হ্যাঁ ওকে, বলছে বিয়ারের মুখটি সকৃত ভঙ্গ। এ ব্যাপারটা বলতে চাইছে, বলছে আমি আমার নিজের স্বইচ্ছায় বিয়ার পান করার জন্য আমি আমার কি করেছি, আমার বংশমর্যাদাকে আমি ধ্বংস করেছি। ভঙ্গ ব্যাপারটা করেছে। বুঝতে পেরেছো? অর্থাৎ তিনি যে তার নিজের এই যে ব্রাহ্মণের বংশমর্যাদাটাকে ধ্বংস করেছে, এটা কোনো সামাজিক কারণে নয়, বরং কি না, বিয়ার বা মদ্যপানের মাধ্যমে তিনি নিজের জাত বা জাতি বা তাদের যে ঐতিহ্য, তাদের যে বংশমর্যাদা, সেটাকে তিনি কি করেছেন? বিসর্জন ধ্বংস দিয়েছেন, করেছে। ধ্বংস করেছেন। সেই জন্যই তো সে সকৃত ভঙ্গ, সেই জন্যই তো বিয়ের মুকুটি সকৃত ভঙ্গ। ব্যাপারটা বোঝা গেল কি বললাম এটা? অর্থাৎ কি হলো, হ্যাঁ স্যার। এটা তার নিজের পরিচয়। এবার এটা বিয়ার খাওয়ার জন্য নিজের বংশমর্যাদাকে ধ্বংস করেছে। তারপরে আবার কি বলেছে, সোনাগাছিতে আমার আহ, শত শ্বশুর। তারপরে আবার বলছে আরে না 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 না, শ্বশুর 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 কেন, শ্বশুর না, শত শত শাশুড়ির আলয়। শাশুড়ির আলয়, আলয় মানে কি? গৃহ। এবারে সোনাগাছি কি জিনিস সেটা তোমরা সকলেই জানো। সোনাগাছি হচ্ছে এমন একটা জায়গা, কলকাতার একটা জায়গা, যেটা হচ্ছে প্রসিদ্ধ নিষিদ্ধ পল্লী আর কি, ভালো ভাষায় বললাম। মানে খুব প্রসিদ্ধ, নামকরা একটা স্থান এবং নিষিদ্ধ পল্লী, যেখানে সেরকম ভাবে মানে খারাপ চরিত্রের মানুষ ছাড়া সেখানে অ্যাকচুয়ালি যায় না আর কি, আর কি। এই হচ্ছে বিষয় যে সচরাচর কি সেখানে তুমি ঘোরাফেরা করতে পারো বিন্দাস? ক্ষমতা আছে তোমার? বলো, যারা জানো পারবে? পারবে না তো, কারণ সেই যে রেড জোন এলাকা, ঠিক না? তো এখানে কালীনাথ রসিকতা করে কি বলছে বলো তো, বলছে সেখানে, আরে বলছে না, বলছে ওখানে আমার শ্বশুর নয়, বলছে শত শত শাশুড়ি আছে, বলছে শাশুড়ির ঘর সেখানে আমার। শাশুড়ির ঘর কেন বললো?
শাশুড়ি কেন বলতো? অ্যাকচুয়ালি এই কথাটার মাধ্যমে কি বোঝাচ্ছে বলো তো, যে মানে বার বিলাসিনীতে আসক্তি, মানে মেয়েদের প্রতি আসক্তি, এ পবিত্র জায়গাতে তার মানে কি বলবো, তার সময় সে অতিবাহিত করে না। সে গণিকালয়েই বেভিচারের মাধ্যমে তার সময় অতিবাহিত করে, যেখানে মেয়েদের সাথে সে কি করে, ওই ব্যাপারটা বুঝে নাও আর কি যা হয়। তো এই হচ্ছে বিষয়। তো সেটা এখানে কে এরপরে একজন সভ্য মানুষ এই জিনিসটা করতে পারে? এটা হচ্ছে প্রশ্ন। বলো, একজন সভ্য মানুষ যে না। সে সবসময় কি এই জায়গাটাতে থাকতে পারে? সে ওই জায়গাটাতে গিয়ে তার নিজের শাশুড়ির আলোয় বলতে পারে কখনো একজন সভ্য ব্যক্তি? বলো আমাকে, বলতে পারে কি? এরপরে মনে করো না স্যার। না। একজন না দোকানি, স্যার। আমি জাস্ট একটা কথা বলছি, ফিল করে দেখবে, একজন দোকানি, যে দোকানির কাছে একটা খদ্দের প্রতিদিন যাচ্ছে, প্রতিদিন যাচ্ছে, দেখবে কিছুদিন পরে ওই দোকানিটা ওই খদ্দারটাকে মালিক বলে ডাকতে শুরু করবে, কি মালিক এলে? শুনেছো এই ধরনের হয়? হয় কি হয় না? হ্যাঁ স্যার। স্যার হয়, স্যার হয় না? হয়। তাহলে এই বেটা কালীনাথ সোনাগাছিতে এত গেছে, এরপরে এখানে শাশুড়ি কেন বলা হচ্ছে? শাশুড়ি মানে হচ্ছে বয়স্ক মহিলারা, দেখবে এই সব জায়গাতে মেয়ে কারবার হয় তো। তো এখন ঘটনাটা হচ্ছে, তো এখানে যাদের ঘরে ওই মেয়েগুলো থাকে, তারা ওই যে বাড়ির যে ঠিকাদার আর কি, বাড়ির যে ঠিকাদার, ওই বাড়ির ঘরে এই বেটা এত ঢুকেছে, এত ঢুকেছে, যেন মানে একে ও গেলেই যেন ওকে ওই মানে জামাই খাতির করে ডাকা হয় আর কি। ব্যাপারটা বুঝতে পারছো তো আমি কি বললাম? আরে জামাই এসছে, ছেড়ে দাও। মানে জামাই আদর আর কি, ঠিক আছে? তো সেই জন্য বলছে, আরে না না, বলছে ওটা শাশুড়ির আলয় আর কি, শাশুড়ির আলয়। বলছে ওখানে শাশুড়ির আলয় ওটা। তো বলছে কোথায়? সোনাগাছিতে। সেইখানেই সে দিনরাত পড়ে থাকে। ব্যাপারটা বুঝতে পারছো? তাহলে যে ব্যক্তি নিজেকে সভ্য বলে, সেই ব্যক্তি এই ধরনের কাজকর্ম করতে পারে কখনো? বলো, পারে? না। 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 ঠিক না? তারপরে আবার বলছে, আর উইলসনের আখড়ায় নিত্য মহাপ্রসাদ পায়। উইলসন হচ্ছে একটা বিখ্যাত হোটেল আর কি, ঠিক আছে, বা মদ্যপান করার জায়গা। যে জিনিসগুলো খাওয়া উচিত নয়, যেমন গরু মাংস, বিভিন্ন ধরনের আরো উল্টোপাল্টা মাংস, শুয়োর মাংস, হ্যান ত্যান মাংস, মদ, এই সমস্ত জিনিস হয়তো এই জায়গাটাতে রয়েছে। এখন ঘটনাটা হচ্ছে উইলসনের আখড়ায়, মানে আখড়ায় মানে হচ্ছে আড্ডাখানায় আর কি, মানে একটা ভাটি টাইপের জায়গা ধরে নাও, কল্পনা করে নাও, ঠিক আছে? উইলসনের আখড়ায় নিত্য মহাপ্রসাদ পায়। তাহলে বুঝতে পারছো, একজন মানুষ, একজন মানুষ মহাপ্রসাদকে কখনো, মদকে, যে মাংসগুলো মানুষ খায় না, ঘৃণা করে, সেই মাংসগুলোকে মদের সাথে খেয়ে যে এলাকাটাতে খাওয়া হয়, সেই খাবারগুলোকে মহাপ্রসাদ বলতে পারে একজন সভ্য মানুষ? বলতে কি পারে? প্রশ্ন এটা আমি না। তোমাদের কাছে। না। মহাপ্রসাদ, মহাপ্রসাদ কত সম্মানীয় শব্দ জানো? মহাপ্রসাদ কত কার? পবিত্র। মহাপ্রসাদ চরিত্র নয়। না স্যার, কত পবিত্র। হ্যাঁ, মহাপ্রসাদ খুব পবিত্র। মহাপ্রসাদ এটা মানে জগন্নাথ দেবের নাম শুনেছো? হ্যাঁ, হ্যাঁ স্যার। স্যার। জগন্নাথ দেবের যে অন্ন আর কি, ঠিক আছে, সেটাকে মহাপ্রসাদ বলা হয়। ব্যাপারটা বুঝতে পারছো? কিন্তু কালীনাথ এখানে কি বলছে, ওই যে উইলসন হোটেলের বা উইলসন আখড়ায় যে সকল খাবার দাবারগুলো পাওয়া যায়, সেইগুলোকে অ্যাকচুয়ালি মহাপ্রসাদ বলছে, ঠিক না? ব্যাপারটা বুঝতে পারলো? তাহলে এটাই তো ওর পরিচয়। সে কি করে উইলসনের আখড়ায় নিত্য মহাপ্রসাদ পায়। এবারে নিত্য মহাপ্রসাদ পায়, ওকে কি ডাকবে নাকি, এসো তোমাকে মহাপ্রসাদ দিচ্ছি? বলো, আমাদের পুরুলিয়ার যে হোটেলগুলো আছে নর্মাল, যেগুলো বিরিয়ানি টিরিয়ানি দিচ্ছে, সেখানে যদি আমি বলি দারুণ বিরিয়ানি পাই, মানে তোমাকে গেলেই কি বিরিয়ানি দেবে? বলো, 110 টাকা নেবে না? 120 টাকা নেবে না তোমার কাছ হ্যাঁ থেকে? স্যার। হ্যাঁ। তাহলে, তাহলে এখানে দারুণ মহাপ্রসাদ পায় মানে কি, বেটা সেখানে যায়, সেখানে নির্দিষ্ট পরিমাণে টাকা দেই, টাকা ব্যয় করে, তবে গিয়ে তো সে মহাপ্রসাদটা পায়। এরপরে এখানে মহাপ্রসাদ মানে কি, উইলসন যে জায়গাটা, এখানে কি হয় না, এখানে মদ্যদ পায়। এরপরে এখানে এই যে যেগুলো খাওয়া উচিত নয়, সেই খাবারগুলোই ওর কাছে মহাপ্রসাদ, তাই না? ব্যাপারটা বুঝতে পারছো? তাহলে একজন সভ্য চরিত্রের কাছে এই জিনিসটা কি কখনো হতে পারে? বলো, হতে পারে? না। হতে পারে না। তাহলে এই না। জিনিসগুলোই দেখাচ্ছে মাইকেল বাবু, যে দেখো
এরা এই ইয়ং বেঙ্গলের যুবক যুবতীরা এরা নিজেদেরকে সভ্য বলছে আর সোনাগাছিতে কারবার করছে, উইলসনের খাবারগুলোকে মহাপ্রসাদ বলছে, তার উপর আবার নিজের বংশমর্যাদা বিয়ারের জন্য ধ্বংস করে দিয়েছে, বিয়ার খাওয়ার জন্য। হ্যাঁ, এই কেমন ইয়ং বেঙ্গলের মানুষ রে, কেমন সভ্য, ব্যাপারটা বুঝতে পারছো? তাহলে এইটা হচ্ছে তার প্রকৃত পরিচয়। কার? কালীনাথের। বুঝলে? কালীনাথে এবারে বলছে হ্যাঁ, বলছে এগুলোকে আমি বলে দেবো তাহলে। তারপরে হাসছে সে। বলো, এখানে ক্লিয়ার হয়ে গেছে সবকিছু তোমাদের? ক্লিয়ার? স্যার হ্যাঁ, স্যার একটা কোশ্চেন ছিল। বলো। স্যার বলি কালীনাথ তো ব্রাহ্মণ ছিলেন। এবারে দেখো এখানে যেহেতু এখানে লেখা রয়েছে, যেহেতু দেখো এখানে টাইটেলটা যদি আমাদের থাকে তো কোথায়? কালীনাথ। এরপরে যেহেতু এইখানে সকৃত ভঙ্গ রয়েছে, এটা ব্রাহ্মণের ক্ষেত্রেই প্রযোজ্য, তো সেহেতু আমাদেরকে ধরে নিতে হবে। এরপরে এর যদি আমরা পুরো নাম কখনো পেয়ে যাই তাহলে আরো ভালো করে বুঝে যাব। ব্যাপারটা বুঝতে পারলে কি বললাম? হ্যাঁ স্যার। এবারে যেহেতু সকৃত ভঙ্গ রয়েছে, এবারে এই জায়গাটাতে মানে এক প্রকার কুলীন যে ব্রাহ্মণ তাদের উপরেই এই জায়গাটা ব্যবহৃত হয়, ঠিক না? তাহলে সেটা হতে পারে, সেই ক্ষেত্রে আমরা ধরে নেব। ওকে, ব্যাপারটা বুঝতে পারছো কি বললাম? হ্যাঁ স্যার। হ্যাঁ, এই হচ্ছে বিষয়। এইটা ক্লিয়ার হয়ে গেছে তোমাদের? হ্যাঁ স্যার, হ্যাঁ ক্লিয়ার। স্যার। এরপরে এই সব কথা বলে সে হাসতে শুরু করে দিয়েছে। এই এই কথাগুলো শুনে তখন বলছে মিছে তামাশা ছেড়ে দাও না ভাই, কি যে করো, এখন টেনশনে হচ্ছি আমি, তার উপর আবার তুমি এই তামাশা ঠাট্টা লাগিয়েছো। বলছে এখন সত্যি কি বলবে বলো দেখি। তারপর নবই বলছে এখন সত্যি, বলছে কি যে বলবে, বলছে বলো বল কি বলবে, কি কি ভাবছো তুমি, কি বলার প্ল্যানিং করছো? তারপরে নবই বলছে এক কর্ম করো, কোনো একটা মস্ত বৈষ্ণব ফ্যামিলির নাম ঠাউরাতে পারো। ঠাউরাতে মানে মনে করা আর কি, বা বলা। বলছি কোনো একটা বলছে একটা কাজ করতে পারো, একটা প্ল্যানিং এসছে মাথায়। প্ল্যানিংটা কি না, বলছে কোনো একটা মস্ত মানে বেশ বড় সড়ো আর কি বৈষ্ণব ফ্যামিলি, ঠিক আছে, ধার্মিক ফ্যামিলি। বলছেন এইরকম ফ্যামিলির কোনো নাম টাম তোমার জানা আছে? তাহলে আর কথাটি কইতে হয় না। মানে এই ধরনের যদি কোনো বৈষ্ণব ফ্যামিলির নাম করে, তাদের সদস্যের কথা যদি এখানে ওরা বলে এবং ওর বাবাকে যদি দেখাতে পারে যে এরা বৈষ্ণব ভক্তরই একজন এবং ধার্মিক পরায়ণ মানুষ, বলছে তাহলে আর কোনো কথাটি বলতে হবে না। মানে একটা মানুষ, তুমি যে জিনিসটা চাইছো আমি যদি সেই জিনিসটাই তোমাকে দিয়ে দিই, তাহলে আর অন্য কোনো জিনিস তোমাকে দেওয়ার প্রয়োজন আছে? বলো, দেওয়ার আছে? দেওয়ার নেই। কারণ একজন মানুষ ওকে ইমপ্রেস করতে বলছে, এরপরে আর অন্য মানুষ তো আর জানে না যে ওকে ইমপ্রেস করতে বলা হবে কিভাবে। বা মনে করো 5 জন এলো, 5 জন ব্যক্তি এলো, এরপরে একে ইমপ্রেস করতে হবে বিকে। তাহলে এরা কি জানে যে কিভাবে ইমপ্রেস করতে হবে? এরপরে বিয়ের বেটা এখানে আছে, সেও এইখানে ওর একটা বন্ধু এসে, তাহলে বিয়ের বেটা তো খুব ভালো করে জানে ওকে ইমপ্রেস কি করে করতে হবে, হ্যাঁ কি না? তাহলে 5 জন কি করবে, নিজের নিজের জিনিস দেখাবে। আর ওর কি করবে, বিয়ের বেটা কি করবে, ওর বন্ধুকে বলে দেবে যে এইটা করলেই ও ইমপ্রেস হয়ে যাবে। তাহলে আর 100টা জিনিস ওকে দেখাতে হবে বা 100টা জিনিস দিতে হবে ইমপ্রেস করার জন্য, যেটাতে ইমপ্রেস সেটা দিলেই হলো। সেই জন্যই বলছে তাহলে আর কথাটি কইতে না। বলছে কইতে হয় না, বলছে ওই বৈষ্ণব বলছে কোনো একটা ধার্মিক পরায়ণ ব্যক্তির নাম যদি ঠাউরাতে পারো, আর এই প্ল্যানিং যদি আমরা করতে পারি, যদি আমরা কোনো ধার্মিক পরায়ণ ব্যক্তির নাম করে তাদের বাড়ির সদস্য যদি আমরা হয়ে কর্তাকে বিশ্বাস দিতে পারি, বলছে তাহলে আর কোনো কথাটি কইতে হবে না, ব্যাস হয়ে যাবে ওর তাতেই। মানে কি হলো এখানে, এখানে নিজের পরিবারের যে পুরো পরিবারটাকে চালায় তাকে ঠকানোর ব্যবস্থা হচ্ছে, হ্যাঁ কি না? বিষয়টা না, হ্যাঁ স্যার। এটা একজন সভ্য ব্যক্তি কখনো করতে পারে না। তাহলে আগেকার সময় এরকম হয় আর বর্তমানের সময় সব থেকে বেশি হয়, ঠিক না? কারণ বর্তমানের সময়ে তো এটা হচ্ছে পুরো মানে আধুনিকের চরম পর্যায়ে, যেমন রিয়েলমি 11 প্রো প্লাস, 11 প্রো, 11 প্রো প্লাস এরকম বার হচ্ছে না, আলট্রা প্রো ম্যাক্স, এরকম আছে না, শব্দগুলো শুনেছো তো তোমরা, হ্যাঁ কি না? তো তাহলে সেই হ্যাঁ স্যার। জায়গাটা আমাদের আধুনিকতার তো হচ্ছে আলট্রা প্রো ম্যাক্স। এবারে কালীনাথ বলছে কি বললো এখানে, বলছে নব বলেছিল, বলছে তুমি একটু বৈষ্ণব ফ্যামিলির নাম মনে করতে পারো, ঠাউরাতে পারো, বলতে পারো। তখন কালীনাথ বলছে তা পারবো না কেন, তবে একটু মাটি দেও। এখানে দেখো ভালো করে, তা পারবো না কেন, তবে একটু মাটি দেও, উড়ে বেয়ারাদের মতন নাকে তিলক কেটে আগে সাধু হয়ে বসি। তাহলে যখনই বৈষ্ণবের কথা বলেছে, কে বলেছে বৈষ্ণবের কথা? নব বলেছে, ঠিক না? তখনই কালীনাথ বলছে আরে চাপ নিচ্ছ কেন, বলবো না কিছু, মাতাল তো আমি, চার দিকে ঘুরে বেড়াই আর সব জানি আমি।
বলছে ঠিক আছে, আমি আগে বৈষ্ণব হব, তুমি আমাকে একটু মাটি দাও, তারপর আমি একটু তিলক কাটি। বৈষ্ণবরা কি করে? বৈষ্ণবরা কি করে বাবুরা? হ্যাঁ, বৈষ্ণবরা তিলক কাটে। এবার এই যে এই যে তিলকটা কাটবে কার মতো? কার মতো তিলক কাটবে? না, এইটা এখানে একটা বিষয় আছে, এইখানে একটা বিষয় আছে। এটাই তো বিষয়, আসল বিষয়টা তো এইখানেই। সে বলছে, ঠিক আছে, বলছে আমি বৈষ্ণব ফ্যামিলির আমি নাম ঠাউরাতে পারবো, কোনো অসুবিধা নেই। বলছে কেন পারবো না, অবশ্যই পারবো। বলছে দাঁড়াও, আগে আমি একটু বৈষ্ণব হয়ে বসি। এবার বৈষ্ণব হতে গেলে কি হতে হবে? বৈষ্ণবদের দেখবে তিলক থাকে, তাই না? তিলক থাকে না কপালে? এবারে কাদের মতন দেখো, নাকে তিলক কেটে আগে সাধু হয়ে বসি। কাদের মতো? না, উড়ে বেয়ারাদের মতো। এইটাই তো আসল, এটাই তো আসল। বেয়ারা মানে কারা জানো? বেয়ারা কাদেরকে বলা হয়? হুম, বেয়ারা কাদেরকে বলা হয়? যারা পালকি চালায় রে, তাদেরকে বেয়ারা বলা হয়, জানো না তোমরা? আর উড়ে 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 মানে এখানে উড়িষ্যা জাতির কথা, মানে উড়িষ্যার মানুষদেরকে বোঝানো হয়েছে। কেন বলো তো? কারণ দেখো, মানে এই যে উড়িষ্যার অনেক মানুষ, ঠিক আছে, আগে কলকাতায় পালকি বহন করতো আগেকার সময়, ঠিক আছে, মানে পালকি বহন করার কাজ করতো বা বেয়ারার কাজ করতো। এবং এই উড়িষ্যার মানুষরা যারা কলকাতায় এসে পালকি বহন করতো, তারা ছিল খুব ধর্মপরায়ণ মানুষ। এদের একটা বিশেষ বৈশিষ্ট্য ছিল যে নাকে এবং কপালে বড় করে তারা তিলক আঁকতো চন্দন দিয়ে, বা চন্দলের তিলক আঁকতো। ব্যাপারটা বুঝতে পারলে? তো সেই জন্য এখানে উড়ে বেহারার প্রসঙ্গটা এসেছে, যে উড়ে বেহারাদের মতো নাকে তিলক কেটে আগে সাধু হয়ে বসি। তাহলে ভালো করে দেখো, এই যে উড়ে বেয়ারা যারা, এদের এটা বৈশিষ্ট্য। উড়ে বেয়ারা মানে উড়িষ্যাদের, মানে উড়িষ্যাবাসী যারা কলকাতাতে এসে কিসের কাজ করতো? পালকি চালকের কাজ করতো। পালকি চালকের কাজ যারা করে তাদেরকে বেয়ারা বলা হয়, ঠিক না? ব্যাপারটা বোঝা গেল? এরা ছিল খুব ধর্মপরায়ণ মানুষ। এরা সর্বদা কি করতো? না চন্দনের তিলক নাকে এবং কপালে তারা রাখতো। তাহলে এটা তাদের নিজস্ব বৈশিষ্ট্য, হ্যাঁ কি না? এরপরে এই বৈশিষ্ট্যটাকে এরা এই ইয়ং বেঙ্গলের ছেলেপুলেগুলো কিভাবে কাজে লাগাচ্ছে? না বিপদ থেকে নিজেদেরকে বাঁচানোর জন্য। তাহলে এটাকে ব্যঙ্গ করা হলো না? এদের বৈশিষ্ট্যকে ব্যঙ্গ করলো না ওরা? বলে ফেলো আমাকে। এখানে সাধু হয়ে বসবে কিসের জন্য? কিন্তু এখানে যে অরিজিনাল কি এরা সাধু? নিশ্চয়ই না। এরা একটা জিনিসকে শর্ট আউট করতে চাইছে, ঠিক না? সেই জন্য এখানে এই 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 বিষয়টা করবে। তাহলে বলছে ঠিক আছে, বলছে উড়ে বেয়ারাদের মতো, বলছে একটু তিলক কেটে আগে সাধু হয়ে বসে। তাহলে উড়ে বেয়ারা জিনিসটা বোঝা গেল, কি বললাম, কেন এই প্রসঙ্গটা এসেছে, ক্লিয়ার হয়েছে? ওকে। তারপর বলছে আরে না হে না, একটু চিন্তা চিন্তা করে নি, আরে না হে না। তারপরে একটু মানে তারপরে চিন্তা করছে আর কি। এই কাজটা যখন বললো সেই তখন বলছে আরে কি যে করো, বলছে না হে ওরকমটা না। তারপরে একটু চিন্তা করছে, কেন নব? তারপরে বলছে গরানহাটার কোন ঘোষ না পরম বৈষ্ণব ছিল? আমি বলছি তোমার মনে পড়ে কি? গরানহাটা, ভালো করে মনে রাখবে, এটা একটা জায়গার নাম, ঠিক আছে? ওকে। গরানহাটার কোন ঘোষ না পরম বৈষ্ণব ছিল? এই পরে একটু চিন্তা করে নিয়ে একটু আবঝা আবঝা নবর মনে এসেছে, আচ্ছা গরানহাটার বলছে কোন ওই কোন একটা ঘোষ, নামটা ঠিক মনে পড়ছে না, সে একদম বিশাল একজন বৈষ্ণব ছিল না? তার নাম তোমার মনে আছে? ওই যে যার ছেলে আমাদের সঙ্গে এক ক্লাসে পড়তো। নব বলছে প্ল্যানিংটা বৈষ্ণবের কে দিয়েছে? নবই দিয়েছে, তাই না? হ্যাঁ কি না? নবই দিয়েছে না? কালীনাথ তো বলছিল আমি সরাসরি সবকিছু বলে দেবো নাকি? তারপরে তো এই ঘটনাটা ঘটছে। তারপরে এখানে কি নব বলছে, আচ্ছা বলছে গরানহাটার কোন একজন বৈষ্ণব ছিল, বলছে মনে পড়ে তোমার? ওই ওই যে ওর ওর ছেলেটা বলছে আমাদের সাথে এক ক্লাসে পড়তো যে। তখন কালীনাথ বলছে আমি ভাই গরানহাটার পেরি আর ছুকরি বিন্দি ছাড়া আর কাউকে চিনি না। তাহলে এইটা এখান থেকে প্রশ্ন আসে, ভালো করে মনে রাখবে, এখান থেকে প্রশ্ন হবে, ঠিক আছে? বিষয়টা বুঝতে পারছো? কে বলছে? কালী। কালী গরানহাটার কাদেরকে চেনে? পেরি, পেরি বলে একটা ক্যারেক্টার, ঠিক আছে? আর ছুকরি, ছুকরি মানে যুবতী, বিন্দি, ঠিক আছে? তাহলে দুটো ক্যারেক্টার। প্রশ্ন দেবে গরানহাটার কাকে কাকে চেনে কালীনাথ? কাকে কাকে চেনে? একজন পেরি আর একজন বিন্দি, ঠিক আছে? এই দুটো মনে রাখবে ভালো করে। তাহলে গরানহাটার যখনই এই প্রসঙ্গটা এলো, বলছে তুমি গরানহাটার ওই যে কে একজন আছে না ওইখানে ঘোষ পরম বৈষ্ণব, যার ছেলে আমাদের সাথে পড়তো, তুমি কি চেনো ওখানের কাউকে? তখন ও বলছে, না না না, বলছে আমি এরকম কাউকে তো চিনি না সেরকম। তো বলছে আমি গরানহাটার পেরি আর তার ছুকরি বিন্দি ছাড়া আর কাউকেই কিন্তু আমি চিনি না। তখন বলছে কোন পেরি হে, কোন পেরি?
তখন কালী বলছে, আরে গোদাপেরি, পেরির ফুল ফর্ম কি? যদিও দেবে না এরকম প্রশ্ন, গোদাপেরি, ঠিক আছে? তাহলে গোদাপেরি, তাহলে একজন বোদে আর একজন গোদা, ঠিক আছে? কি ডেঞ্জার ডেঞ্জার নাম দেখো, বোদেটাকে ভৃত্য, তাই না, চাকর। আর এখানে আর এখানে গোদাপেরিটাকে, গোদাপেরিটা হচ্ছে এই গোরানহাটার একজন ক্যারেক্টার, ঠিক আছে? ওকে, তো ওই যে কালী বলছে, আরে বলছে গোদাপেরি, সে কি? বলছে তুমি গোদাপেরিকে চেনো না? আরে ভাই, বলছে একদিন আমি আর মদন যে তার বাড়িতে মানে যে কত মজা করেছিলাম, তার আর কি বলবো, সে যাক, এখন কি বলবো তাই ঠাউরাও। বলছে এখন কি বলবো কি বলবো, তাহলে দেখো ওদের কাছে ইম্পর্টেন্ট কোন জিনিসটা হয়ে গেল, ও মজা করে এসেছে সেই জিনিসটা ও ভুলেনি, ঠিক না? তাহলে এদের কাছে আনন্দটাই বড় বড় জিনিস। আরে ভাই, বলছে তুমি তুমি গোদাপেরিকে চিনো না? বলছে আমি আর মদনা মানে মদন, বলছে ওদের বাড়িতে গিয়ে একবার বিরাট মজা করেছিলাম, সে আর কি বলবো তোমাকে আমি, ঠিক না? বলছে সে যাক, বলছে এখন কি এখন কর্তা তো আসবে না, তাকে তো কিছু বলতে হবে, সেটা বলো, ওইটা পরের প্রসঙ্গ, ঠিক না? তাহলে আমাদের কালীনাথ গোরানহাটার কাদের বাড়িতে গিয়ে বিরাট মজা করে এসেছিল? স্যার মদনের বাড়িতে। এই জন্য তো কোশ্চেনটা মতো না, পেরিদের বাড়িতে গিয়েছিল, কার ডায়লগ কালীদের ছিল রে মতো। ওইটা? হা গো শোনা গো আমার, মদনেরই ছিল নাকি এটা ডায়লগটা? আমাদের মদনা কাকা। তো যাই হোক, তো বিষয়টা হলো আমি আর মদন, তাহলে এই মদন আর একজন ক্যারেক্টার, মদনের সাথে কে যাচ্ছে? মদনের সাথে কে গেছিল? কালীনাথ। এরা দুজন গোরানহাটার একজন বন্ধুর কাছে গিয়ে কি করেছিল? মজা করে এসেছিল। সেই যাদের বাড়িতে গিয়েছিল সে হচ্ছে গোদাপেরি। বুঝলে বিষয়টা কি বললাম? কারণ গোদাপেরির প্রসঙ্গটা এলো, ঠিক না? বলছে সে যাই হোক, বলছে ওগুলো ছাড়ো, গোদাপেরি মোদাপেরিকে, বলছে এখন কর্তা তো আসবে, আর সেরকম একটা কোশ্চেন আসবে না, তবে এইটুকু মনে রাখবে যে গোদাপেরির বাড়িতে কে কে গিয়েছিল? কালীনাথ আর মদন, কালীনাথের মদন। ঠিক আছে? এইটুকু মনে রাখবে, আর অন্য কিছু না, ঠিক না? তো এখন ঘটনাটা কি হলো, এইরকম ভাবে প্রশ্ন দেবে না, মেন মেন লাইনগুলো আমি বলে যাব, সেইগুলো করবে, ওগুলো থেকে দেবে, কিন্তু তবুও একটু মনে রাখার চেষ্টা করবে হালকা, ঠিক আছে? এখন ঘটনাটা হলো কি হলো, যে বলছে সে যাই হোক, বলছে এখন কর্তা তো আসবে, তাই না? বলছে তাহলে ওকে এখন বলতে হবে, এরপরে আমাকে যেন তেন প্রকারে তোমাকে আজকে নিয়ে যেতেই হবে, কি নেশা চড়েছে ওর কে জানে, কার? কালীনাথের। তখন নবাব বলছে এখানে চিন্তা করিয়া, বলছে হ্যাঁ হয়েছে, বলছে দেখো, বলছে কালী, তোমার কে একজন খুড়ো পরম বৈষ্ণব ছিল না, যিনি বৃন্দাবনে গিয়ে মরেন? এইখানে আসল জায়গাটা, এইখান থেকে প্রশ্ন আসবে, ঠিক আছে? কে মরেছিল আর কি বৃন্দাবনে গিয়ে, ঠিক আছে? চিন্তা করিয়া বলছে হ্যাঁ, বলছে সে হয়েছিল বা হয়েছে আর কি, ওই মজার কথা প্রসঙ্গটা আসছে এখানে আর কি। তো দেখো, বলছে কালী, কালীনাথকে বলছে, আরে কালী, বলছে তোমার কে একজন খুড়ো পরম বৈষ্ণব ছিল না? কাকে জিজ্ঞেস করছে? কালীকে, কারণ দেখো বৈষ্ণবটাকেই ইম্পর্টেন্স দেওয়া হয়েছে এখানে। বলছি কে একজন, বলছে তোমার খুড়ো, বলছে পরম বৈষ্ণব ছিল না, যিনি বৃন্দাবনে মারা যান? এইখান থেকে প্রশ্ন আসবে, বৃন্দাবনে কে মারা যান? সেই বেটার নাম হচ্ছে কৃষ্ণপ্রসাদ ঘোষ, এই বেটা মরেছিল, ঠিক আছে? তখন কালীনাথ বলছে, বলছে হ্যাঁ একটা ওল্ড ফুল ছিল বটে, তার নাম কৃষ্ণপ্রসাদ ঘোষ। তাহলে কে মরেছিল বৃন্দাবনে? কৃষ্ণপ্রসাদ ঘোষকে কি বলা হয়েছে? ওল্ড ফুল বলা হয়েছিল। বলছি কেন বলা হচ্ছে, তাহলে প্রশ্ন তোমাদেরকে আমি জিজ্ঞেস করছি যে এই যে কৃষ্ণপ্রসাদ ঘোষ, ঠিক আছে, এটা কিন্তু তোমার কে একজন খুড়ো পরম বৈষ্ণব ছিল, তাহলে পরিচিত, কার পরিচিত? কালীনাথের পরিচিত, ঠিক না? কালীনাথের পরিচিত। তাহলে কৃষ্ণপ্রসাদ ঘোষ কোথায় মারা গিয়েছিল? বৃন্দাবনে মারা গেছিল। এবারে সে নিজে গিয়ে মরেছিল বাবু, সেখানে বৃন্দাবনে গিয়ে মরেন, সে জানে যে আমি মরবো, সে বুঝতে পেরেছিল আমি মরবো, কিন্তু এতটাই ভক্তপরায়ণ ছিল, সে মরতে চেয়েছে অ্যাকচুয়ালি কোথায় গিয়ে? বৃন্দাবনে। ব্যাপারটা বুঝলে? কেন? কারণ সেই জায়গাটা পবিত্র জায়গা, হ্যাঁ কি না? পবিত্র জায়গা। তো তাহলে এখানে কি হলো, তাহলে প্রশ্ন দেবে এখানে যে ওল্ড ফুল ছিল বটে, এখানে ওল্ড ফুল বলতে কাকে বোঝানো হয়েছে? কৃষ্ণপ্রসাদ ঘোষকে। বৃন্দাবনে
গিয়ে কে মরেন? কৃষ্ণপ্রসাদ ঘোষ। কৃষ্ণপ্রসাদ ঘোষ। এবারে কৃষ্ণপ্রসাদ ঘোষ কে ছিল? একজন পরম বৈষ্ণব ছিল, তাই না? মানে বিরাট বড় একজন বৈষ্ণব ছিল, ঠিক না? হ্যাঁ কি না? হ্যাঁ। দেখ, লেখা আছে। এরপরে এ কোথায় মূল্য? বৃন্দাবনে মূল্য। এরপরে এই বৃন্দাবনে মূল্য বলে তাকে কি বলেছিল? ওল্ড ফুল। ওল্ড ফুল, ওল্ড ফুল। আমরা পুরানো ঐতিহ্য যদি বর্তমানে কেউ বহন করে তাকে আমরা কি বলি? গাইয়া, একটা গাইয়া ভূত বলি না এরকম? দেখবে। হ্যাঁ স্যার। দেখছিস না? মডার্ন। তুই এখনো ওল্ডেই আছিস রে, বলি তো আমরা এরকম। কিন্তু ওল্ড ইজ গোল্ড রে নুনুরা, সর্বদাই। এখানে অ্যাকচুয়ালি কেন এই ধরনের প্রসঙ্গ আসছে জানো? এই যে কালীনাথ যে ক্যারেক্টারটা, এই যে নবকুমার যে ক্যারেক্টারটা, এরা হচ্ছে ঊনবিংশ শতাব্দীর ইংরেজি শিক্ষায় শিক্ষিত আমাদের ইয়ং বেঙ্গল বা নব্যবঙ্গীয় গোষ্ঠীর প্রতিনিধি, হ্যাঁ কি না? তাই তো? এদের মধ্যে হ্যাঁ। উচ্চ ভাবনা রয়েছে। হ্যাঁ। তাহলে এটা একটা প্রজন্ম। তাহলে এই প্রজন্মের যে যুবকরা যারা এই ইংরেজি শিক্ষায় শিক্ষিত, এরা সবসময় কোন শিক্ষাকে মানে গ্রহণ করেছিল? পাশ্চাত্য শিক্ষাকে গ্রহণ করেছিল, হ্যাঁ কি না? পাশ্চাত্য শিক্ষার প্রভাব ভয়ঙ্করভাবে ছিল। এরপরে পাশ্চাত্য শিক্ষার প্রভাবটা এদের মধ্যে এতটাই ছিল যে নিজেদের যে ঐতিহ্য, নিজেদের যে ধর্ম এবং আমাদের পূর্বপুরুষদের যে আচরণ বা আচার বা আচরণ, সেই জিনিসগুলোকে এরা কুসংস্কার বলে মনে করত। এরপরে কৃষ্ণপ্রসাদ ঘোষ যে একজন বিরাট বড় পরম বৈষ্ণব ছিল এবং তিনি দেহত্যাগ করেছিলেন বা তিনি যে মরেছিলেন কোথায় গিয়ে? বৃন্দাবনে গিয়ে। তো এই যে কৃষ্ণপ্রসাদ ঘোষের বৃন্দাবনে গিয়ে মরা এবং তার এই যে ধর্মীয় নিষ্ঠা, ধর্মের প্রতি যে তার ভয়ঙ্কর একটা নিষ্ঠার যে পরিচয় এবং তার যে সরলতা, এই জিনিসটাকে বোকামি বলে মনে করেছিল কে? কালীনাথ। সেই জন্যই তাকে তাচ্ছিল্য করে কি বলেছিল? ওল্ড ফুল। বলছে বলছে পুরানো বোকা, বলছে বর্তমানের কিছু জানে না। বলছে আরে ভাই, মরতে বৃন্দাবনকে যাই, বলছে তার থেকে যেটুকুনি পেয়েছিলাম ওইটুকুই এনজয় করবো। তাহলে ওদের কাছে এনজয় মানে কি? আর একটু গিলে নেবো। কি গিলে নেবো বলো? মদ। কি দরকার বৃন্দাবনে গিয়ে এত দূর গিয়ে মরা? তাহলে ব্যাপারটা বুঝতে পেরেছো কেন একে তাচ্ছিল্য করে ওল্ড ফুল বলা হচ্ছিল? কেন বললো? এটা বুঝতে পারলে বিষয়টা? এই যে ওল্ড ফুল বলছে ছিল বটে একটা, বলছে কৃষ্ণপ্রসাদ ঘোষ বেটা ওই বৃন্দাবনে গিয়ে মরেছিল, আর কি রে কি বলবি আর। তখন ন বলছে তবে বেশ হয়েছে, তুমি তারই পরিচয় দিও। কার পরিচয়ের কথা এলো? কার পরিচয়? কৃষ্ণপ্রসাদ ঘোষ। এবার কৃষ্ণপ্রসাদ ঘোষ এর চরিত্র দিও, মানে তুমি তারই পরিচয় দিও। বাপের নামটা চেপে যাও। কি হয়েছে? বাপের নামটা চেপে যাও। নিজের কোনো পরিচয় দেওয়ার দরকার নেই, নিজের বাপের কোনো পরিচয় দেওয়ার দরকার নেই, কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই, ঠিক আছে? বাপের নাম তুমি চেপে যাও, তুমি অন্য কোনো একটা পরিচয় দেবে। কৃষ্ণপ্রসাদের ভাইয়ের পুত্র হিসেবে পরিচয় দিয়েছিল, এখানে একটু পরে তোমরা বুঝতে পারবে। বাপের পরিচয় বলছে দেওয়ার দরকার নেই, বলছে তুমি ও বেটা যেহেতু ধর্মপরায়ণ একজন ব্যক্তি, তাহলে বলছে কার পরিচয় দেবে? ওদের পরিবারের হয়ে তুমি কিন্তু পরিচয়টা দিও। ঠিক আছে, ব্যাপারটা বুঝলে? তারপরে ধীরে ধীরে পড়বো, বুঝতে পারবে। কালীনাথ তখন হাসছে, একদম ঠিক কথা। তখন ও বলছে ধুর পাগল, হাসিস কেন? তখন কালীনাথ বলছে ভালো তা যেন হলো, এখন বৈষ্ণব বেটাদের দুই একখানা পুঁথির নাম তো না শিখলে নয়। মানে দেখো, একজন বৈষ্ণবকে পেয়ে গেল, পরম বৈষ্ণব, হ্যাঁ কি না? পেয়ে গেছে। এবার বৈষ্ণবদের ফ্যামিলি মানে কি এদের পুঁথির সম্পর্কে জ্ঞান থাকবে, তাহলে বৈষ্ণব পুঁথি সম্পর্কে এক দুটো তো জানতেই হবে। বলছে ভালো তা যেন হলো, বলছে সব কিছুই তো হলো, ওর পরিচয় তো বলছে দেব, কিন্তু এখন কিছুগুলো তো বৈষ্ণব ইয়ে তো দেখতে হবে, তাই না? হ্যাঁ কি না বলো? দেখতে হবে। তারপরে নাম কি বলছে? বেটাদের দু একখানা পুঁথির নাম তো না শিখলে নয়। তাহলে এবারে কি শিখতে হবে? পুঁথির নাম। এরপর বৈষ্ণব পুঁথির এক দুটো নাম বলো তো তোমরা নিজেরা, বলতে পারবে? বৈষ্ণব পুঁথি। তাহলে বলছে এখন বৈষ্ণব পুঁথির নাম শিখতে হবে। এখন নব কি বলছে? বলছে তবেই যে সারলো, কারণ নবও জানে যে ওর বাবা ওকে জিজ্ঞেস করতে পারে। বলছে আমি তো সে বিষয়ে পরম পণ্ডিত, এইখান থেকে প্রশ্ন দেবে।
আমি তো সে বিষয়ে পরম পণ্ডিত। কে এবং কোন বিষয়ে বলো তো? নবকুমার আর ওই বৈষ্ণব পুঁথির নাম গুড। নবকুমার সে বিষয়ে পরম পণ্ডিত। এখানে বিষয়টা হচ্ছে কি, বৈষ্ণব পুঁথির নাম, ঠিক না, বা বৈষ্ণব পুঁথি সম্পর্কে পরম পণ্ডিত ছিল কে? নবকুমার। ব্যাপারটা বোঝা গেল? তাহলে নবকুমার জানবে বৈষ্ণব পুঁথির নাম। তাহলে বৈষ্ণব পুঁথির নাম কে বলে দেবে? কালীনাথকে। নবকুমার। নবকুমার। ধীরে ধীরে ব্যাপারটাগুলো বুঝতে পারছো তো? অসুবিধা হচ্ছে না তো কোথাও? না স্যার, হ্যাঁ। হ্যাঁ স্যার বুঝছি। তারপরে বলছে রসো দেখি, তারপরে আবার বলছে রসো দেখি, বলছে দাঁড়াও দেখছি, তারপরে চিন্তা করিয়া কি কি নাম বলছে, খুব বেশি ইম্পর্ট্যান্ট, পরীক্ষার জন্য প্রচুর বেশি ইম্পর্ট্যান্ট। এই জায়গাটা ভালো করে বইয়ে মার্ক করে রাখবে। শ্রীমদ্ ভাগবত গীতা, ঠিক না? ভালো করে দেখো, শ্রীমদ্ ভগবত গীতা আর একটা হচ্ছে গীত গোবিন্দম, ঠিক না? তাহলে শ্রীমদ্ ভগবত গীতা আমাদের কার? এটা কার? গীতা কে করেছিল? গীতা কার? জয়দেব। গীতা কার? বাবা রে, তোদের নিজেদের গ্রন্থ রে। ভগবত গীতা কার জানো না তোমরা? আমাদের ধর্মগ্রন্থ। আমাদের ধর্মগ্রন্থ। কার এটা? কে অ্যাকচুয়ালি কে তৈরি করেছিল এটা? শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ। তোমরা কোথায় পড়ে আছো, কোন জামানায় পড়ে আছো? রিলসেই দেখো শুধু, ঠিক আছে? এইটা মানে আর কি বলবো তোমাদের। আর গীত গোবিন্দম কার? জয়দেব। জয়দেবের গীত গোবিন্দম। তাহলে এই দুটো নাম ভালো করে মনে রাখবে, শ্রীমদ্ ভগবত গীতা, ওকে? এটা একটা নাম বললো, আর একটা হচ্ছে গীত গোবিন্দম, ঠিক আছে? এখানেও কৃষ্ণ আছে, এখানেও রাধা কৃষ্ণ আছে। এরপরে তোমরা যদি বলো যে রাধা কৃষ্ণের জায়গা থাকবে, তাহলে বৈষ্ণব হলো কি করে? কোনোদিন প্রশ্ন হবে? এটা আসছে প্রশ্ন মনের ভিতরে? রাধা কৃষ্ণ বৈষ্ণব? বলো আমাকে দেখি কেমন অ্যান্সার দেবে তোমরা। বলো। গীত গোবিন্দম যে কাব্যটা আর কি, জয়দেবের, ঠিক আছে, জয়দেবের গীত গোবিন্দম, এখানে রাধা কৃষ্ণের প্রেম লীলার কাহিনী আছে। আর বৈষ্ণব হচ্ছে বিষ্ণুর উপাসক। বৈষ্ণব বিষ্ণুর উপাসকদেরকে কি বলা হয়? বৈষ্ণব। বৈষ্ণব বলা হয়। তো বিষ্ণুর উপাসককে যদি বৈষ্ণব বলা হয়, আর রাধা কৃষ্ণের প্রেম কাহিনী আছে গীত গোবিন্দতে, তাহলে বৈষ্ণব পথে কি করে হলো? প্রশ্ন এসছে কোনোদিন মনে? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটা যে বৈষ্ণব সাহিত্যের অন্তর্গত, কেন হলো? মনে এসছে কোনোদিন? কোশ্চেন এসছে মনে? বলো, শুনবে কেন? হ্যাঁ স্যার। একটা জিনিস সবসময় মনে রাখবে, যে আছে না যদা যদা হি ধর্মস্য, আছে না একটা, বলছি যখনই এই পৃথিবীতে হ্যাঁ স্যার আছে। পাপের ভাগ বেড়ে যাবে, তখন অবতার রূপে কে আসবে? বিষ্ণু আসবে। বিষ্ণু অবতার রূপ ধারণ করে আসবে। তো বিষ্ণুর কতগুলো অবতার রে? 10টা অবতার টোটাল, ঠিক আছে? বর্তমানে যে আসবে, তার বর্তমানে যে অবতার নেবে সে হচ্ছে কালকি অবতার, ওকে? তো তাহলে কংসকে কে বধ করেছিল? শ্রীকৃষ্ণ। কংসকে বধ করার জন্য কে অবতার, মানে বিষ্ণু কি অবতার রূপে এসেছিল? কৃষ্ণ। কৃষ্ণ অবতার রূপে এসেছিল। এরপরে কৃষ্ণ চলে এলো, কৃষ্ণ এখানে এসে নিয়ে লোনলি ফিল করবে না? করবে না? লোনলি ফিল, একা একা ফিল করবে না? বলো। তাহলে তাকে ওর সঙ্গী কে দেবে? এখানে এসে নিয়ে আমাদের কাউকে ইয়ে করবে নাকি? না। না। কে আসবে? আমাদের দেবী লক্ষ্মী আসবে। তো দেবী লক্ষ্মী লোনলি ফিল গোছানোর জন্য কি হয়ে এসেছিল? রাধা। রাধা হয়ে এসেছিল। এবারে মর্ত পৃথিবীতে রাধা এবং কৃষ্ণের যে প্রেম কাহিনীটা শুরু হলো, এই রাধা এবং কৃষ্ণের যে প্রেম কাহিনী, এটা যে সাহিত্যে পাওয়া যায় সেটা হচ্ছে বৈষ্ণব সাহিত্য। এবারে কেন? কারণ হচ্ছে, মনে রাখবে, এই বৈষ্ণব শব্দটা বিষ্ণু থেকে এসেছে, ওকে? এবারে বিষ্ণু, ভালো করে দেখো, বিষ্ণুটা অ্যাকচুয়ালি, এই যে বিষ্ণু বা কৃষ্ণ, কৃষ্ণটা অ্যাকচুয়ালি কার অবতার? বিষ্ণুরই তো অবতার, তাই না? হ্যাঁ কি না? বিষ্ণুরই তো অবতার না? অ্যাকচুয়ালি যাকে কৃষ্ণ বলছি সে বিষ্ণুই, যাকে রাধা বলছি সে লক্ষ্মী দেবী, এই যাকে সীতা বলছি সে লক্ষ্মী দেবী, এই যাকে রাম বলছি সে অ্যাকচুয়ালি বিষ্ণুই, তাই না? তো সেই জন্য এই বিষয়টা, এই জন্য বৈষ্ণব সাহিত্য, ওকে?
তো এই হচ্ছে বিষয়। তাহলে কোন দুটো এখানে গ্রন্থের নাম আছে বা কাব্যের নাম আছে? খুব বেশি ইম্পর্টেন্ট। একটা হচ্ছে শ্রীমৎ ভগবত গীতা, আর একটা হচ্ছে গীত গোবিন্দম বা গীত গোবিন্দ। ক্লিয়ার? বোঝা গেল? লক্ষণ সেনের আমলে জয়দেব লিখেছিল, তাই না? তুর্কি আক্রমণের আগেটাতে প্রথম সংস্কৃত ভাষায় লেখা আমাদের রাধাকৃষ্ণের প্রেম কাহিনী আর কি। তখন কালীনাথ বলছে গীত গীত কি, হ্যাঁ গীত কি, গীত কি? তখন নবাব বলছে আরে জয়দেবের গীত গোবিন্দম। ঠিক আছে, কি জয়দেবের গীত গোবিন্দম। মানে এখানে বিষয়টা হয়েছে, প্রথমে বলল যে রসো দেখি একটু চিন্তা করে বলছে, তো বলছে একটা নাম কি বললো, শ্রীমৎ ভগবত গীতা, আর তারপরের নামটা বলছে গীত গোবিন্দ। বলছে কি 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 গীত, কি 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 গীত? আমরা বলি না, না শুনতে পেলে হ্যাঁ কি না, একটু যদি ইয়ে হয়তো, হ্যাঁ স্যার বলি। তো সঙ্গে বলছে আরে বলছে জয়দেবের গীত গোবিন্দম। তখন কালীনাথ বলছে বলছে ধরো, বলছে দাঁড়াও, বলছে শ্রীমৎ ভগবতীর গীত আর বিন্দাদুতির গীত। ঠিক আছে, একটু খেয়ে আছে না তাহলে ভালো করে এটা মনে রাখবে যে নব কি বলেছিল, আর সে কি বলেছিল, এবং কর্তার কাছে কোন দুটো নাম বলেছিল। এই তিনটে জিনিস ইম্পর্ট্যান্ট। নব কি বলেছিল, শ্রীমৎ ভগবত গীতা, আর একটা বলেছিল গীত গোবিন্দ। ঠিক আছে, তারপরে এটাকেই রিকল করে নিয়ে কালীনাথ বলছে শ্রীমতী ভগবতীর গীত আর বিন্দাদুতির গীত। ব্যাপারটা বুঝতে পারছে? গীত গোবিন্দম বলতে পারেনি, সে বলছে বিন্দাদুতির গীত। ক্লিয়ার? তারপরে বলছে নব হা হা করে হাসছে, বলছে ভাইয়ার কি চমৎকার মেমোরি। ঠিক আছে, এইটা ইম্পর্টেন্ট, যে ভাইয়ার কি চমৎকার মেমোরি। দেখো হেসে নিয়ে বলেছে কিন্তু, হ্যাঁ বলছে ভাইয়ার কি চমৎকার মেমোরি, এখানে কোন প্রসঙ্গে বলেছিল বা কাকে বলেছে? তখন উত্তর কি হবে না, এখানে কালীনাথের প্রসঙ্গে বলা হয়েছে। কালীনাথ যখন নবকুমারের বলা গীত মানে শ্রীমৎ ভগবত গীতা এবং গীত গোবিন্দ এর উচ্চারণ কালীনাথ বলেছিল শ্রীমৎ ভগবতীর গীত এবং বিন্দাদুতির গীত, সেই সময় কি বলেছিল, নব নব কালীনাথকে বলেছিল ভাইয়ার কি চমৎকার মেমোরি। বোঝা গেল বিষয়টা? এটা ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে, মাতাল তো। তখন এখানে কালীনাথ বলছে কেন কেন, এই যে কেন বলছে, বলছে ভাইয়ার কি চমৎকার মেমোরি, বলছে না কেন কেন। তখন নব বলছে হুস, বলছে কর্তা আসছেন, বলছে একদম চুপ দাও না, বলছে ছাড়ো এইসব, কর্তা আসছেন। বলছে দেখো ভাই, বলছে দেখো ভাই, যেন একটা বেশ করে প্রণাম করো। মানে এখানে কি বলছে, এখানে ভালো করে দেখো, এইটা হলেই তো তাকে ধার্মিক ব্যক্তি মনে হবে। প্রণামটা প্রাথমিক ধাপ বললাম তখনই। এ বলছে বলছে আরে ছাড়ো না, বলছে ওইসব কোনো কথা, বলছে দাঁড়াও, বলছে কর্তা আসছে, বলছে কিন্তু ভাই দেখো একদম সাবধান, বলছে কর্তা যখনই ঢুকে যাবে, বলছে এটা বেশ কড়া করে বলছে একটা প্রণাম করবে, ঠিক আছে? তারপরে দেখো কার এন্ট্রি হচ্ছে, কর্তা। কর্তা মশাইয়ের এন্ট্রি হচ্ছে এবারে। এবার কালীনাথ বলছে প্রণাম, মানে আর কি, কালীনাথ প্রণাম মানে কি হচ্ছে, কাকে প্রণাম করছে? কর্তা। কর্তা মশাইকে প্রণাম করছে। এবার কর্তা মশাই বলছে চিরজীবী হও বাপু, তোমার নাম কি? তাহলে চিরজীবী হও বাবু কাকে বললো? কালীনাথকে। তারপরে জিজ্ঞেস করছে, বলছে তোমার নাম কি? এখন কালীনাথ বলছে আজ্ঞে আমার নাম শ্রী কালীনাথ দাস ঘোষ। শ্রী কালীনাথ দাস ঘোষ। মহাশয়, আপনি কৃষ্ণপ্রসাদ ঘোষ মহাশয়কে বোধ করি জানতেন, আমি তারই কি ভ্রাতুষ্পুত্র। ভ্রাতুষ্পুত্র মানে কি ভাইয়ের ছেলে, ঠিক না? তাহলে ভালো করে দেখো, কালীনাথ নিজের পরিচয়টা কর্তার কাছে কি দিয়েছিল, না আমি শ্রী কালীনাথ দাস ঘোষ। ঠিক আছে, এটা ভালো করে মনে রাখবে, প্রশ্ন হবে। এবং আর কি বলেছিল, এবং কৃষ্ণপ্রসাদ ঘোষ মহাশয়কে বোধ করি আপনি জানেন। মানে কৃষ্ণপ্রসাদ ঘোষ তো একজন বিরাট বড় কি পরম ভক্ত ছিল না বৈষ্ণবের। সে কৃষ্ণপ্রসাদ ঘোষ কোথায় গিয়ে মরেছিল? বৃন্দাবনে, তাই না? তাহলে এই কাহিনীটা তো সবাই জানবে। সেই জন্য বলছে বলছে আপনি নিশ্চয়ই, বলছে আপনি কৃষ্ণপ্রসাদ ঘোষ মহাশয়কে বোধ করে জানেন বা চিনেন। বলছে আমি তারই কি ভাইয়ের পুত্র, কিন্তু আসলে কি বটে? না। ঠিক না? তখন কর্তা বলছে কোন কৃষ্ণপ্রসাদ ঘোষ? তারপরে কালী বলছে আজ্ঞে বাঁশ বেড়ের। ভালো করে মনে রাখবে, কৃষ্ণপ্রসাদ কোথাকার ছিল? বাঁশ বেড়ে। তখন কর্তা বলছে আরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি কৃষ্ণপ্রসাদ ঘোষজ মহাশয়ের ভ্রাতুষ্পুত্র, যিনি শ্রী বৃন্দাবন ধাম প্রাপ্ত হন। মানেটা কি? মানে হ্যাঁ, বলছে তুমি কৃষ্ণপ্রসাদ ঘোষজ মহাশয়ের ভাইয়ের পুত্র। বলছে হ্যাঁ, বলছে যে শ্রী বৃন্দাবন ধামে গিয়ে মারা যায়। তখন কালীনাথ বলছে আজ্ঞে হ্যাঁ,
তখন কর্তার কি দেখো, ভালো করে দেখো, ধর্ম এসে ধর্মর সাথে টক্কর দিয়ে ধর্মপরায়ণ ব্যক্তি আরো বেশি পদ্ম ফুলের মতো ফুটে গেছে, ঠিক না? ওকে, ঠিক, আরো বেশি হ্যাঁ উজ্জ্বল হয়ে গেছে। তো তখন বলছে বেঁচে বেঁচে থাকো বাপু, বলছে বেঁচে থাকো, বলছে বাপু বসো, সকলের উপবেশন। উপবেশন মানে হচ্ছে আসন গ্রহণ করা, ঠিক আছে, মানে সকলেই আসন গ্রহণ করছে। বলছে বেঁচে থাকো, বলছে বাপু বেঁচে থাকো, বলছে বসো বসো বাবু বসো, সকলের উপবেশন। তুমি এখন কি করো বাবু? প্রথম কোশ্চেন এইটা, ঠিক না? এইটা হচ্ছে সবার জীবনে প্রথম কোশ্চেন, সে প্রাচীনকাল হোক, মধ্যকাল হোক, আধুনিক কাল হোক। আধুনিক কাল যদি কোন শেষ প্রান্তে গিয়েও এই জিজ্ঞেস করবে তুমি কি করো, জিজ্ঞেস করছে না, করে না সমাজ? করে তো, প্রথম হ্যাঁ কোশ্চেন স্যার, এটাই হ্যাঁ থাকে, স্যার করে। ঠিক না? তো এইটাই বলছে বেঁচে থাকো, সব কিছু বলা হলো। কারণ এটা বিরাট বৈষ্ণব ভক্তের একজন পরিচিত একজন ইয়ের কথা বললো, ঠিক না, যে আমি তার ভাইয়ের পুত্র। কার ভাইয়ের পুত্র বলেছিল? কৃষ্ণপ্রসাদ ঘোষের ভাইয়ের পুত্র, ঠিক না? কৃষ্ণপ্রসাদ ঘোষের বাড়ি কোথায় ছিল? বাঁশবেড়। এইটা কিন্তু মনে রাখবে, নামগুলো ডেঞ্জার ডেঞ্জার আছে। তো বলছে বেঁচে থাকো বাবু, বলছে বসো, সকালের উপবেশন। তা বলছে ঠিক আছে বাবু, সবই তো বুঝলাম, তা তুমি এখন করো কি? তখন কালীনাথ বলছে আগে কলেজে নবকুমার বাবুর সঙ্গে এক ক্লাসে পড়া হয়েছিল, এক্ষণে কর্মকাজের চেষ্টা করা হচ্ছে। এইটা হচ্ছে নর্মাল আধুনিকের একটা কমন ডায়লগ, হ্যাঁ কি না বলো? এটা তো কমন হ্যাঁ ডায়লগ। স্যার। কিছু করুক বা না করুক, জাস্ট এইটা বলবে যে আমি কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছি। এটাই তো কর্মকাজ, হ্যাঁ কি না? এটাই তো কর্মকাজ। কর্মকাজের জন্য চেষ্টা করা হচ্ছে। ম্যাক্সিমাম দেখবে এরকম হয়, কেউ প্রিপারেশন না নিলেও বলবে, কেউ নিলেও বলবে। আর যদি নিজেকে বাঁচানোর জন্য বলে তাহলে আর বলার কিছু নেই সেখানে। হয় এরকম, হয় কি হয় না? নিশ্চয়ই হয়। বর্তমানে লক্ষ্য করে দেখবে, কেউ তোমাকে জিজ্ঞেস করলে এই কথাগুলোই কিন্তু আমরা ঘুরে ফিরে বলি। কিন্তু ওই জায়গাটাতে একটু বিশেষ অন্যরকম, মানে পুরোটাই মিথ্যা কথা। তখন বলছে আর কি বলবো, বলছে আমি তো নবকুমার বাবুর সাথে একসাথেই পড়তাম, তো এখন বলছে কর্মকাজের জন্য আমি চেষ্টা করছি, দেখা যাক কি হয় তারপরে। তখন কর্তা বলছে বেশ, বেশ বাবু, তোমার স্বর্গীয় খুড়া মহাশয় আমার পরম মিত্র ছিল। এখানে বেশ বলেছে, ঠিক না? বলছে বেশ, ঠিক, ভালো জিনিস যে কর্মকাজ করার চেষ্টা করছো, ভালো কথা, চেষ্টা করে যাও, সফল হবে। তা বলছে বাপু জানো তুমি, যে তোমার স্বর্গীয় খুড়া, স্বর্গীয় খুড়া মানে কি? ওই যে বৃন্দাবনে গিয়ে মরেছে বলেই স্বর্গীয় বলা হয়েছে, তাই না? কারণ সে স্বর্গে গেছে, ঠিক না? হ্যাঁ স্যার। মানুষের বিশ্বাস ছিল তখন। তো এখন স্বর্গীয় খুড়া মহাশয় আমার পরম মিত্র ছিল। এখান থেকে প্রশ্ন আসবে, তোমার স্বর্গীয় খুড়া মিত্র, পরম মিত্র ছিল, তাহলে কর্তার পরম মিত্র কে ছিল? নাম কি? কৃষ্ণপ্রসাদ ঘোষ, ঠিক না? বলছে বিরাট বড় মিত্র ছিল, মানে বিরাট বড় বন্ধু ছিল। বলছে আমি তাহলে তোমার সম্পর্কে জ্যাঠা হয়, তাহলে এটাও একটা ইম্পর্টেন্ট। তাহলে কালীনাথ কর্তাকে কি বলে ডাকবে? যেটা জ্যাঠা বলে ডাকবে, ঠিক না? কালীনাথ বলছে আজ্ঞে। এরপরে যখনই আজ্ঞে বলেছে, তারপরে এখন কর্তা, কর্তার পাশে এখানে কি দিয়ে শুরু হয়েছে? স্বাগত। মানেটা কি? মনে মনে। মানে কর্তা এখানে যা বলবে মনে মনে বলবে, ঠিক না? কর্তা এখন মনে বলছে আহা, ছেলেটি দেখতে শুনতেও যেমন, আর তেমনি সুশীল। আর নাই বা হবে বা কেন? বলছে আর না হবেই বা কেন? কৃষ্ণপ্রসাদের ভ্রাতুষ্পুত্র কি না? এগুলো কি সামনে বলতে পারবে বলো? সামনে বলবে না, মনে মনে বলছে। বলছে আহা, ছেলেটা কি সুন্দর, বলছে যেমন দেখতে তেমনই সুশীল। সুশীল মানে কি? ভদ্র চরিত্র, নম্র চরিত্র, ঠিক না? বলছে আর কেনই বা হবে না? কৃষ্ণপ্রসাদ মানে কৃষ্ণপ্রসাদের ভাইয়ের ছেলে কি না? তারপরে কালীনাথ এখানে বলছে, বলছে জ্যাঠামশাই, এটা কিন্তু সে মনে মনে বলছে, ঠিক আছে? তখন বলছে জ্যাঠামশাই, বলছে আজ নবকুমার দাদাকে আমার সঙ্গে একবার যেতে আজ্ঞা করুন। এখানে আসল পয়েন্টে এসছে, তাই না? হ্যাঁ কি না? আসল পয়েন্টে এসছে এখানে, আসল পয়েন্টে এসছে। এবারে পয়েন্টে ঢুকেছে। তখন কর্তা বলছে কেন বাবু, তোমরা কোথায় যাবে? তখন কালীনাথ বলছে আজ্ঞে, আমাদের জ্ঞান তরঙ্গিনী নামে বিরাট বড় ইম্পর্ট্যান্ট একটা জায়গা, ঠিক আছে? যদিও এর আগের বারে এসে গেছে, নাহলে এইখান থেকে প্রশ্ন দেই 100%, ঠিক আছে? আজ্ঞে, আমাদের জ্ঞান তরঙ্গিনী নামে একটা সভা আছে জানেন, যেখানে আজ মিটিং হবে আর কি। তাহলে অ্যাকচুয়ালি তোমরা আগেই জেনে গেছো জ্ঞান তরঙ্গিনীটা অ্যাকচুয়ালি কি খানা, বলো? মদের খানা। বলছে আমাদের না একটা জ্ঞান তরঙ্গিনী বলে একটা জায়গা আছে, হ্যাঁ। জায়গা। বলছে ওখানে একটু মিটিং হবে। বলছে আমি কিন্তু একটু নবদাদাকে নিয়ে যাব, হ্যাঁ। তখন কর্তা বলছে কি সভা বললে বাবু, কি যেন নামটা?
কালী বলছে আগে জ্ঞান তরঙ্গিনী সভায়, পরে নাম শুনেই তো তার এটা বিরাট নাম, তাই না? নামটাও দিয়েছে সেরকম বিবেচনা করে। যে কোনো মানুষ কি ডাউট করবে এখানে যে এখানে মধ্য হয় নামটা এরকম শুনে? বলো আমাকে। পড়াশোনা হবে, এই হবে হবে। ও কর্তা বলছে সে সবাই কি স্যার হয় বলো। স্যার আমি লেফট করছি, আমি রেকর্ডিং করে নেব। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। কালীনাথ কি বলছে দেখো, কালীনাথ বলছে আগে জ্ঞান তরঙ্গিনী সভা। তখন কর্তা বলছে সেই সবাই কি হয়, সেই সবাই কি হয়, কি হতে পারে, কি বলবে, ভালো করে দেখো, এইটা কিন্তু ইম্পর্টেন্ট। সেই সভায় কি হয়, এখানে কোন সভার কথা বলা হয়েছে এবং এই সভায় কি হয় বলে কালীনাথ দেখিয়েছে। আর এক টুরে এইটা শেষ করে দি নাকি, হ্যাঁ কি না? এই তো শেষ হবে এখানে, এইটা শেষ করে দি। হ্যাঁ, এক টুর ব্যাপার, তাহলে তোমাদের এটা হয়ে যাবে। তাহলে এখানে দেখো জ্ঞান তরঙ্গিনী সভাতে কি হয়, কালীনাথ বলছে আগে আমাদের কলেজে থেকে কেবল ইংরেজি চর্চা হয়েছিল। মানে ভালো করে দেখো, ওরা যখন কলেজে পড়তো, ঠিক আছে, তখন কি হয়েছিল, শুধুমাত্র ইংরেজি চর্চা হয়েছিল। তা আমাদের জাতীয় ভাষা তো কিঞ্চিত জানা চাই, তাই এই সভাটি সংস্কৃত বিদ্যা আলোচনার জন্য স্থাপন করেছি। ভালো করে বুঝবে, সংস্কৃত বিদ্যা এবং জাতীয় শিক্ষা, ব্রাহ্মণের জাতীয় ভাষা অ্যাকচুয়ালি কি, সংস্কৃতেই, তাই না? সেই জন্য বলা হয়েছে। বলছে দেখুন আমাদের কলেজে তো বলছে ইংরেজি চর্চাটাই হয়েছিল, তা বলছে যেহেতু আমরা ব্রাহ্মণ, তাহলে বলছে কিঞ্চিত তো বলছে আমাদের নিজের মাতৃভাষাটা তো জানা চাই, আমাদের জাতীয় ভাষাটা তো জানা চাই, তাই না? তাহলে এই সভাটি আমরা স্থাপন করেছি কিসের জন্য, সংস্কৃত বিদ্যা আলোচনার জন্য। এটা প্রচুর ইম্পর্টেন্ট। জ্ঞান তরঙ্গিনী সভা তারা স্থাপন করেছে কিসের আলোচনার জন্য বলে কি কর্তাকে বলেছিল কালীনাথ, সংস্কৃত বিদ্যা আলোচনার জন্য। ঠিক আছে, ব্যাপারটা বুঝতে পেরেছো? তাহলে সংস্কৃত বিদ্যা আলোচনার জন্য স্থাপন করেছি। আমরা প্রতি শনিবার, খুব ইম্পর্ট্যান্ট, প্রচুর ইম্পর্ট্যান্ট, আমরা প্রতি শনিবার এই সভায় একত্র হয়ে ধর্মশাস্ত্রের আন্দোলন করি বা ধর্মশাস্ত্রের আন্দোলন করি। তাহলে কবে ওরা এই ধর্মশাস্ত্রের আন্দোলন করে, কোথায়, জ্ঞান তরঙ্গিনী সভাতে, সেই ডেটটা কত, শনিবারে। এবার ধর্ম সংস্কৃতির আন্দোলন মানে হচ্ছে কি জানো, ধর্ম সংস্কৃতির আন্দোলন মানে হচ্ছে ধর্ম গ্রন্থগুলোকে নিয়ে বিরাট বিচার বিশ্লেষণ করে একে অপরের সাথে কি আলোচনা করা, সেটাই হচ্ছে আন্দোলন। এখানে আন্দোলন মানে ওই শস্ত্র মস্ত্র নিয়ে আন্দোলন নয়, ঠিক আছে? ভক্তি আন্দোলন যেমন, যে ভক্তিটাকে চারিদিকে ছড়িয়ে দেওয়া, সেটাই হচ্ছে ভক্তি আন্দোলন। তো এখানে ধর্মশাস্ত্রের আন্দোলন মানে হচ্ছে এই যে ধর্মশাস্ত্রকে নিয়ে বিভিন্ন বিচার বিশ্লেষণ করে একে অপরের সাথে আলোচনা করা, সেটাই হচ্ছে ধর্মশাস্ত্রের আন্দোলন। তাহলে এই ধর্মশাস্ত্রের আন্দোলন করে জ্ঞান তরঙ্গিনী সভাতে কবে, শনিবারে। তখন কর্তা বলছে তা বেশ করো। এরপরে স্বগত, হ্যাঁ, বলছে ঠিক আছে, ভালো কথা, তা বেশ, ঠিক আছে করো। এবার স্বগত মানে মনে মনে বলবে, আহা, কৃষ্ণপ্রসাদের ভাইয়ের পুত্র বা ভ্রাতুষ্পুত্র কি না, আরে নবকুমারও তো আমার ঔরসে জন্ম। এই পরে প্রকাশে এইটা বলল মনে মনে, বলছে হ্যাঁ, বলছে এইরকম তো করবেই, তাই না? কৃষ্ণপ্রসাদ না, বাবারে এত বড় বৈষ্ণব, যে বৃন্দাবনে গিয়ে মারা গেছিল, তার ভাইয়ের ছেলে, মানে এই ধরনের বৈশিষ্ট্য থাকবে না? একটু তো নিজের জাতীয় ভাষা তো জানবে, সংস্কৃত ইয়ে করবে, আলোচনা করবে। হুম, বাবারে ওর ভাইয়ের পুত্র কি না, তার উপর আবার নবকুমারও তো আমারও রসে জন্ম, আমার বৈশিষ্ট্য আছে, ঠিক না? তারপরে এইগুলো মনে মনে করলো। তারপরে প্রকাশে বলছে তোমাদের শিক্ষক কে বাপু, মানে কোনটা, ওই যে সংস্কৃত বিদ্যা যে শেখাবে সেই শিক্ষক, ঠিক না? বলছে তোমাদের শিক্ষক কে বাপু। তখন শিক্ষক হিসাবে কার নাম করেছে, আগে কেনারাম বাচস্পতি। এটা ভালো করে মনে রাখবে, ঠিক আছে? কি বললাম, কেনারাম বাচস্পতি। তাহলে সংস্কৃত বিদ্যা যে আলোচনার জন্য স্থাপন করা হয়েছিল জ্ঞান তরঙ্গিনী সভা, সেই জ্ঞান তরঙ্গিনী সভাতে যে শিক্ষকটা ছিল তার নাম কেনারাম বাচস্পতি মহাশয়, যিনি সংস্কৃত কলেজের প্রধান অধ্যাপক। ভালো করে মনে রাখবে, ঠিক আছে? কেনারাম বাচস্পতি মহাশয়কে কোন কলেজের প্রধান অধ্যাপক বলে ইয়ে করেছেন, সংস্কৃত কলেজের প্রধান, বাস্তবেই ছিল সংস্কৃত কলেজের প্রধান অধ্যাপক কেনারাম বাচস্পতি, ঠিক আছে, হিসেব অনুযায়ী। কেনারাম বাচস্পতি মহাশয় যিনি সংস্কৃত কলেজের প্রধান অধ্যাপক, ঠিক আছে? মনে রাখবে এখানে কেনারাম বাচস্পতি মানে হচ্ছে সেই সময় ফোর্ট উইলিয়াম কলেজ, চলে যাও, ফোর্ট উইলিয়াম কলেজে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে এই যে বিদ্যাসাগর বলে যে উপাধিটা দেওয়া হয়, ঠিক আছে,
ব্যাপারটা বুঝতে পারছো? 1841 সম্ভবত এইখানে সংস্কৃত কলেজের অধ্যাপকগণগুলো কিন্তু ওকে দিয়েছিল। তার ভিতরে অন্যতম একজন ব্যক্তিত্ব হচ্ছেন ক্যানারাম বাচস্পতি। বোঝা গেল বিষয়? কি বললাম? ঠিক আছে, ক্লিয়ার? এটা ক্লিয়ার? ওকে, তো তার এখানে নাম এসছে ক্যানারাম বাচস্পতি। তা বলছে কর্তা, তখন বলছে ভালো। তা বাপু, তোমরা কোন সকল পুস্তক অধ্যয়ন করো বলো দেখি। ম্যান পয়েন্ট এসেছে এবারে? বলো, এসেছে? হ্যাঁ। ওদের প্রিপারেশন তাহলে ঠিক ছিল, কারণ কে জানে ভালো, নব জানে যে কি হতে পারে। তখন কালীনাথ স্বগত মানে কি মনে মনে বলছে, মূলো, মূলো বলছে এতক্ষণ পর দেখছি সারল, মানে কি এতক্ষণ পরে পয়েন্টে এসেছে, ঠিক না? তারপর প্রকাশে বলছে, আগে শ্রীমতী ভগবতীর গীত আর বোপ দেবের বিন্দাদুতি। ভালো করে বুঝতে পারছো কি সব উল্টো পাল্টা বলছে এখানে? মনে পড়বে তবে তো, মাতাল না এক নম্বরের। বলছে আগে ভগবতীর গীত, শ্রীমতী ভগবতীর গীত আর বোপদেবের বিন্দাদুতি। ভালো করে মনে রাখবে কিন্তু এইটা, ঠিক আছে? ভালো করে মনে রাখবে এইটা। অ্যাকচুয়ালি যখন জিজ্ঞেস করেছিল কর্তামশাই যে কি কি বই অধ্যয়ন করো, তখন কি কি নাম বলেছিল? কালীনাথ, শ্রীমতী ভগবতীর গীত আর বোপদেবের বিন্দাদুতি। ঠিক আছে, ভালো করে মনে রাখবে। তখন কর্তা বলছে কি বললে, কি 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 বললে বাপু? তখন নব বলছে আগে, তখন নব নব বলে দিয়েছে ডাইরেক্ট। তখন আগে বন্ধু না বাঁচাবে না, বলছে আগে উনি বলছেন শ্রীমৎ ভগবত গীতা আর জয়দেবের গীত গোবিন্দম, ঠিক না? তারপরে কর্তা বলছে জয়দেব, আহা, কবিকুল তিলক, ভক্তি রসসাগর। কাকে বলল? জয়দেবকে। খুব জয়দেব। ভালো করে মনে রাখবে, এখান থেকে প্রশ্ন দেবে যে কবিকুল তিলক, ভক্তি রসসাগর কাকে বলা হয়েছে? জয়দেবকে। জয়দেবকে বলা হয়েছে, ঠিক আছে? কবিকুল তিলক, কবি মানে হচ্ছে তোমরা জানো যারা কাব্য রচনা করে, তাই না? হ্যাঁ কি না? ঠিক। কুল মানে হচ্ছে বংশ বা সমাজ, আর তিলক মানে হচ্ছে একটা প্রতীক, শ্রেষ্ঠের প্রতীক। তাহলে কবি সমাজের ভিতরে বা কবি গোষ্ঠীর মধ্যে যে শ্রেষ্ঠ তাকে কি বলা হয়? কবি কুল তিলক। তাহলে কবিদের মধ্যে এখানে শ্রেষ্ঠ কাকে বলা হচ্ছে? জয়দেবকে। ব্যাপারটা বুঝলে? আর ভক্তিরস সাগর, ভক্তিরস সাগর কাকে বলে জানো? হুম, বলতে পারবে? যার মধ্যে ভক্তি ভরপুর থাকবে। কি বললাম? ভক্তি, হ্যাঁ, ভক্তি ভরপুর থাকবে, দুর্দান্ত। মানে কি বলবো, মানে ভক্তি রস সাগর, মানে যার ভিতরে ভক্তিটা থাকবে সাগরের সমান, তাকে আমরা কি বলবো? ভক্তি রস, তাই না? অর্থাৎ হৃদয়ের ভিতরে ভক্তি এমন থাকবে যেটা সমুদ্র সমান বা সমুদ্রের মতো গভীর, সেই জন্য একে ভক্তিরস সাগর বলছো। তাহলে জয়দেবের মধ্যে ভক্তি ছিল অসাধারণ, ঠিক না? সেই জন্য তাকে ভক্তিরস সাগর বলা হয়েছে। বিদ্যাসাগরের বিদ্যা ছিল অফুরন্ত বলে তাকে বিদ্যার সাগর হিসেবে তুলনা করা হয়, তাই না? কারণ তার বিদ্যা সমুদ্রের মতো গভীর। তাকে করুণার সাগর বলা হয়, কেন? কারণ সে করুণার সাগর, অর্থাৎ সমুদ্র যেমন গভীর, সমুদ্র যেমন অসীম, ঠিক সেরকমই বিদ্যাসাগরের, আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যে করুণা, সেটাও কিন্তু মাপার মতো নয়, অসীম। সেই জন্য তাকে করুণার সাগর বলেছিল, তাই না? বিদ্যার সাগর তুমি বিখ্যাত ভারতে, করুণার সিন্ধু তুমি সেই জানে মনে, দিন যে দিনের বন্ধু উজ্জ্বল জগতে। পড়েছ নিশ্চয়ই তোমরা, হ্যাঁ কি না? মাইকেল মধুসূদন দত্তের সোনার ধর্মী রচনা এটা। এখন ঘটনাটা হলো, ভক্তিরস সাগর হচ্ছে জয়দেবের কি অফুরন্ত ভক্তি, সে কারণে জয়দেবকে কি বলা হয়েছে? ভক্তিরস সাগর। ওকে, ব্যাপারটা বুঝতে পেরেছ? এখন ঘটনাটা হলো, এখানে হালকা করে আমি একটু নর্মাল করে একটু বলে রাখি যে দেখো, এই যে জয়দেব, জয়দেব ছিল কি বলতো, সংস্কৃত সাহিত্যের একজন শ্রেষ্ঠ কবি। এই যে রাধাকৃষ্ণের যে প্রেম কাহিনী, এই প্রেম কাহিনীর সব থেকে প্রথম কাব্য যিনি লেখেন তিনি হচ্ছেন জয়দেব। ব্যাপারটা বুঝতে পারছো? জয়দেব, জয়দেবের গীত গোবিন্দম, এটা হচ্ছে রাধাকৃষ্ণের প্রেম কাহিনীকে নিয়ে লেখা প্রথম কাব্য। কিন্তু বাংলা ভাষায় রাধাকৃষ্ণের প্রেম কাহিনী নিয়ে প্রথম কাব্য লিখেছিল বড়ু চণ্ডীদাস।
ঠিক না? তো এই জয়দেব শ্রীকৃষ্ণ এবং রাধার প্রেম এবং ভক্তিকে এমন মাধুর্যের সঙ্গে তুলে ধরেছিলেন যে পাঠকের মধ্যে গভীর ভক্তিভাব জাগ্রত হয়েছিল। এবং এখানে রাধা এবং কৃষ্ণ ছিল মার্জিত, কারণ লক্ষণ সেনের আমলে কিন্তু তিনি এই কাব্যটা লিখেছিলেন, ঠিক না? আর সেন যুগের যারা ব্যক্তি ছিল তারা সবাই কিন্তু আর্য শ্রেণীর মানুষ ছিল, তাদের কাছে সংস্কৃতটা বেশি ইম্পর্টেন্ট, ঠিক না? সেখানে ওই আংবাং কিছু চলবে না। তাহলে সেই জন্য, তাহলে এবং দুর্দান্তভাবে লিখেছিল, তাহলে এত অসাধারণ করে তিনি লিখেছিলেন। এবং যখন পাঠক এই যে গীতগোবিন্দম পড়তো, পাঠকের মনের ভিতরে একটা দুর্দান্ত ভক্তিভাব জাগ্রত হতো। তো এই যে তার কবি প্রতিভা, এই কবি প্রতিভার জন্য তাকে কবিকুল তিলক কিন্তু বলা হতো। ব্যাপারটা বুঝতে পেরেছো কি বললাম? ক্লিয়ার? আর অত্যাধিক ভক্তি থাকার হ্যাঁ, জন্য স্যার। তাকে বলা হতো ভক্তিরস সাগর। হয়েছে? এই জিনিসটা হলো বিষয়। তাহলে এটা ক্লিয়ার হয়ে গেছে তোমাদের? নর্মাল একটু বললাম। তাহলে কবিকুল তিলক ভক্তিরস সাগর কাকে বলা হতো না? জয়দেবকে বলা হতো। জয়দেব। ওকে, তো এইটা কে বলেছিল? কর্তা। তখন কালীনাথ বলছে জ্যাঠামশাই, কালীনাথ বলছে জ্যাঠামশাই মানে কে? ওই কর্তাকে বলছে যদি আজ্ঞে হয় তবে এক্ষণে আমরা বিদায় হয়। তখন কর্তা বলছে কেন? বেলা দেখছি এখনো 5টা বাজেনি। তাহলে বেলা 5টা বাজেনি মানে এখনো বিকেল 5টা হয়নি, ঠিক আছে? এখনো 5টা বাজেনি, এখনই চলে যাবে। তা তোমরা বাবু এত সকালে যাবে কেন? এখানে সকালে মানে হচ্ছে খুব তাড়াতাড়ির ব্যাপারটা, ঠিক আছে? সকালে মানে ওই যে প্রভাত নয়, সূর্য উদয় নয়, ঠিক আছে? তো বলছে তাহলে তোমরা এত তাড়াতাড়ি যাওয়ার ব্যাপার সেবার কেন করছো? এখনো তো বেলা 5টা হয়নি। হ্যাঁ, তারপরে বলছে তারপর কালীনাথ বলছে আগে আমরা সকাল সকাল কর্ম নির্বাহ করব বলে সকালে যেতে চাই, অধিক রাত্রি জাগলে পাছে বেমোটেমো হয়, এই ভয়ে সকালে মিট করি। তাহলে ব্যাপারটা বুঝতে পারছো কি বললাম? মানে বিষয়টা হলো যে অধিক রাত্রি জাগলে, তাহলে সকালে যদি ভোর 5টার সময় যাই তাহলে রাত্রি জাগার কি কোনো প্রসঙ্গ আসে বলো? আসে? আসে না। না। তাহলে সেই জন্যই এখানে মনে রাখবে এই যে এই 5টা মানে হচ্ছে বিকেল 5টার কথা বলা হচ্ছে। বলছে অত্যাধিক যদি সন্ধ্যা গড়িয়ে যায়, অনেক যদি রাত্রি হয়ে যায়, তাহলে বলছে মানে বমি টমি হবে আর কি। সেই জন্য আমরা সকালে মিট করি, মানে একটু তাড়াতাড়ি মিট করি। ব্যাপারটা বুঝতে পেরেছো? বলছে আগে আমরা সকাল সকাল মানে একটু তাড়াতাড়ি কর্ম নির্বাহ করব, মানে একটু তাড়াতাড়ি কি করবে ওরা আলোচনা করবে আর কি, কিন্তু অ্যাকচুয়ালি কি করবে ওরা গিয়ে মদ খাবে বেটারা। ব্যাপারটা বুঝতে পারছো তো? কর্ম নির্বাহ করব বলেই সকালে যেতে চায়, একটু তাড়াতাড়ি যেতে চায়, অধিক রাত্রি জাগলে পাছে বেমোটেমো হয়, ওই সে ভয়ে সকালে মিট করি, মানে সেই ভয়ে তাড়াতাড়ি একটু আমরা মিট করি। কর্তা বলছে তোমাদের সভাটা কোথায় বাবু? খুব ইম্পর্টেন্ট, পরীক্ষাতে আসতে পারে। কালীনাথ বলছে সভাটা কোথায়? শিকদার পাড়ার গলিতে। কোথায়? শিকদার পাড়ার গলিতে। ভালো করে এটা মনে রাখবে, ঠিক আছে? কোথায়? শিকদার পাড়ার গলিতে। ওকে, পাড়ার। এই জ্ঞান তরঙ্গিনী সভাটা। কর্তা তখন বলছে আচ্ছা বাবু তবে এসো গে, দেখো যেন অধিক রাত্রি করো না। তাহলে দেখো দেখো যেন অধিক রাত্রি করো না, মানে এই সবে সবে তারা বেরোলো, ঠিক না? মানে সন্ধ্যায়, মানে এখনো সূর্য গড়িয়ে যায়নি, ঠিক না? তাহলে তারা বেরোলো, বলছে রাত্রি যেন না হয়। নব এবং কালী তখন কি বলছে? আজ্ঞে না, দুজনের এখন প্রস্থান। এবারে যখনই প্রস্থান করেছে তখন কর্তার মনের ভিতরে একটা পাছে কিছু ছেড়ে দিয়ে আমি বিপদ করলাম নাকি। দেখো স্বগত মানে কিভাবে বলছে? মনে মনে মনে। মনে বলছে এই কলিকাতা শহর বিষম ঠাঁই, তাতে করে ছেলেটিকে কি একলা পাঠ হয়ে ভালো করলেম, মানে চিন্তা করিয়া একবার বাবাজিকে পাঠিয়ে দিই না কেন, দেখে আসুক ব্যাপারটাই কি। আমার মনে যেন কেমন সন্দেহ হচ্ছে, নবকে যেতে দিয়ে ভালো করি নাই। তাহলে এই যে বাবাজি হচ্ছে কর্তার অনুচর, ঠিক আছে? বাবাজি হচ্ছে কে? কর্তার অনুচর আর কি, মানে গুপ্তচর টাইপের কি করে, গুপ্তচর টাইপে কাজ করে, ঠিক না? গুপ্ত। ওকে, তাহলে এখন কি হয়েছে? এখন মনে মনে বলে না যে সবাই দেখবে ছেলেপুলে বেরিয়ে গেলে একটা মনের ভিতরে থাকেই একটা ঘুট ঘুট ব্যাপার থাকে, তাই না? তখন সে বলছে পাঠিয়ে কি ঠিক করলাম, কলিকাতা শহর বিষম ঠাঁই। বিষম ঠাঁই মানে হচ্ছে, ঠাঁই মানে কি? ঠাঁই মানে হচ্ছে জায়গা, তাই না? শুনেছো তোমরা স্থান। তাহলে বিষম ঠাঁই মানে কি? বিপজ্জনক জায়গা বা অত্যন্ত কঠিন স্থান। বলছে কলকাতা শহর, বলছে খুব বড় বিপজ্জনক একটা জায়গা। বলছে তাতে করে ছেলেটিকে কি একলা পাঠিয়ে আমি ভালো করলাম?
হুম একটু চিন্তা করে এগুলো মনে মনে বলছে বলছে একবার বাবাজিকে পাঠিয়ে দিই না, বলছে দেখেই আসবে ব্যাপারটা কি অ্যাকচুয়ালি, কেমন জ্ঞান তরঙ্গিনী সভা, কেমন সংস্কৃত আলোচনা হয় তাদের, ঠিক না? বলছে আমার মনে মনে কেমন যেন একটা সন্দেহ হচ্ছে, আর নবকে যেতে দিয়ে ভালো করি নাই, কর্তা তো বাবা না, একটু মনে মনে সন্দেহ হচ্ছে। বলছে যাক, বলছে বাবাদিকে বলছে আমি পাঠিয়ে দিব, দেখা যাক কি হয়, সেও দেখে আসবে। ব্যাপারটা বুঝতে পেরেছো? তারপরে কিন্তু বাস্তবেই বাবাজিকে পাঠাবে। এইখানেই তোমাদের প্রথম অঙ্কের প্রথম গর্ভাঙ্ক কিন্তু শেষ হচ্ছে, এইখানে একটা প্লট শেষ হচ্ছে। ব্যাপারটা বুঝতে পেরেছো? মানে কি হলো বিষয়টা, মানে পর্দা উঠলো, পর্দা উঠেছে, কল্পনা করো পর্দা উঠলো, নাটক শুরু হলো, নাটক শুরু হলো, এরপরে এই অঙ্কটা যখন শেষ হবে, মানে এই গর্ভাঙ্কটা যখন শেষ হবে, তখন পর্দাটা একবার নেমে গেল। ব্যাপারটা বুঝলে? তারপরে দ্বিতীয় মানে প্রথম অঙ্কের দ্বিতীয় গর্ভাঙ্ক যখন শুরু হবে, তখন আবার পর্দাটা উঠবে, আরো গ্রিন লাইট তখন সেখানে পড়বে। বুঝলে? আর একাঙ্ক নাটক মানে কি? একাঙ্ক নাটক মানে হচ্ছে একবারেই পর্দা পড়বে, একবারেই পর্দা নামবে, মানে উঠবে, আর যখন শেষ হবে তখন পর্দা নামবে, সেটা হচ্ছে একাঙ্ক নাটক, একবারেই শেষ যেটা। বুঝলে বিষয়টা কি বললাম? ক্লিয়ার জায়গাটা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এই হচ্ছে বিষয়। তাহলে এরপরে আমরা নেক্সট ক্লাসে বাবাজি যাবে, আর তারপরে দেখবে কি ব্যাপার স্যাপার হয়, সেটা হবে আমাদের দ্বিতীয় মানে গর্ভাঙ্কে ডেমো প্রথমে। টেমো বলতে আরে বেমো টেমো মানে হচ্ছে শরীর খারাপ আর কি, মানে ওই বমি লই, বেমো টেমো মানে মানে ওই বমি টমি ভেবে নিও না, ঠিক আছে? মানে জাগলে পাছে বেমো টেমো হয়, মানে পাছে শরীর অসুস্থ হয়, মানে অসুস্থ হয়ে পড়বো, সেইটা। বুঝলে কি বললাম? বেমো টেমো মানে হচ্ছে অসুস্থ। রাত জাগলে মানুষ অসুস্থ হয় না? হয় কি হয় না বলো? হয় তো। তাহলে সেটাই, মানে বেমো টেমো যদি হয়ে যায় অসুস্থ। যাই হোক, আজকে অনেকটাই হলো, কারণ দেখো একটু তো আমাদেরকে এগিয়ে চলতে হবে, তাই না?